Hello and welcome everyone to another episode of SFB podcast. আজকের এফপিএল স্পেশাল এপিসোডে আমরা আজকে কথা বলবো যে এফপিএল এ আসলে অনেক কিছু করার আছে, বাট টুডে উইল টক অ্যাবাউট হোয়াট নট টু ডু ইন এফপিএল। সো এই সিজনে আসলে অনেকেই নতুন করে খেলা শুরু করছে, আর তারা অনেক কিছু ডিলেমাতে ভুগতেছে। সো আমরা আজকের এপিসোডে চেষ্টা করব এসব ডিলেমা কনফিউশন যা যা আছে তা ক্লিয়ার করে দেওয়ার। আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন সাকিব ইসলাম সাকিব ভাই, আর সাইফুল মুন্না আর খুব শীঘ্রই আমাদের সাথে জয়েন করবে, আর হোস্ট হিসেবে আমি আনান এবং আমার সাথে আছে শিহাব। সো আমরা যদি প্রথমে যদি একটা টপিক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আর্লি ওয়াইল্ড কার্ড। তো এই মানে এফপিএল কমিউনিটিতে এটা খুব একটা হট টপিক হয়ে গেছে যে তাদের নেয়া প্লেয়ার কেউই ক্লিক করতেছে না। সো যারা ক্লিক করতেছে তাদেরকে দলে নেওয়ার জন্য এবং ওভারঅল র্যাঙ্ক ঠিক করার জন্য আর্লি ওয়াইল্ড কার্ডের একটা প্রবণতা দেখা যাচ্ছে। সো আমি সাকিবের কাছে জিজ্ঞেস করব যে এই আর্লি ওয়াইল্ড কার্ড নিয়ে আপনার কি অপিনিয়ন? আর্লি ওয়াইল্ড কার্ড আমি অলওয়েজই খুবই প্রো আর্লি ওয়াইল্ড কার্ড। মানে গত 3-4 বছর ধরে আমি সবসময় মানে একদম বাধা ধরা গেম উইক 3-তে আমি ওয়াইল্ড কার্ড খেলে ফেলি। তো অনেকে ধরো ওয়েট করে অ্যাটলিস্ট গেম উইক 4 বা 5 পর্যন্ত, যেমন ধরো 4 এর পর যে ইন্টারন্যাশনাল ব্রেকটা আসবে সেটা পর্যন্ত। আমার কখনো এত ধৈর্য হয় না। আর্লি ওয়াইল্ড কার্ড খেলাটা আমার কাছে খারাপ মনে হয় না, কারণ সিজনের শুরুতেই মানে আমরা তো অ্যাকচুয়ালি ধরো লাইন আপ প্রেডিক্ট করা বা কোন প্লেয়ারের ফর্ম কেমন থাকবে, কোন টিম কিভাবে খেলতেছে, এটা তো ধরতে পারবো না। তো এমন যদি হয় যে সিজনের শুরুতে আমরা যে টিম বানাইছি সেটা যদি ক্লিক করে এবং যেসব প্লেয়ার নিছি তাদের ফিক্সচার যদি ফেভারেবল হয়, তাইলে ওয়াইল্ড কার্ডটা অ্যাটলিস্ট 12, 14, 16 উইক পর্যন্ত যেহেতু টাইম, 10, 11 উইক বা পারলে 16 নম্বর উইক পর্যন্ত ধরে রাখা যায়, সমস্যা নেই। কিন্তু এমন যদি হয় যে প্লেয়ার মানে আমি যেসব প্লেয়ার নিছি বেশিরভাগই স্টার্ট করতেছে না, ভিনাগ্রেকে নিয়ে মানুষের যেটা হইলো এবার, এত হাইলি টিম সিলেক্টেড একটা প্লেয়ার খেললোই না প্রথম ম্যাচ বা সেকেন্ড ম্যাচ, আবার অবশ্য খেলছে। আর ট্রান্সফার উইন্ডো নতুন নতুন সাইনিং হতে পারে। তো টিমের অবস্থা যদি এরকম হয় যে প্রথম 2 উইকে পয়েন্ট বেশি নাই, তো সেই ক্ষেত্রে আর্লি ওয়াইল্ড কার্ড খেলে ফেলাটা একটা ভালো অপশন। কারণ ওয়াইল্ড কার্ড না খেললে তখন দেখা যাবে যে মানে যেসব প্লেয়ারদের দাম বেড়ে যাচ্ছে বা ফর্ম আছে তাদেরকে নিতে হলে আবার অনেক মাইনাসও খাওয়া লাগে। এইসব মাইনাস অ্যাভয়েড করার জন্য আর্লি ওয়াইল্ড কার্ড খেলাটা ভালো, মানে আমি সবসময় খেলি। আচ্ছা শিহাব, তোকে যদি সেম কোয়েশ্চেন করি। আচ্ছা, এটা আসলে আমার টিমের উপর ডিপেন্ড করে। যেমন যদি মনে হয় যে দুই তিনটা প্লেয়ার আর কি অফ করতে বা 2-3টা প্লেয়ার স্টার্ট করতেছে না, তখন ধীরে ধীরে আমি আসলে টিমটা ঠিক করি। তো যদি এমন হয় 5-6টা প্লেয়ার ঠিক করতেছে না বা 5-6টা আমি চেঞ্জ করতে হবে, তখন আসলে আমি আর্লি ওয়াইল্ড কার্ড খেলি। আর আমার কাছে মনে হয় যে 10-12 গেম উইকের পরে খেলা থেকে প্রথমেই আসলে যদি টিমের অবস্থা বাজে হয়, তখন আসলে প্রথমেই খেলা দেওয়াটা বেটার আসলে। কারণ মোটামুটি তখন বুঝে যাওয়া যায় যে কে ভিতরে আসলে কি, আর 2টা প্লেয়ার পরে চেঞ্জ করার হলে ওভাবে করা যায়। তো আমি আর্লি ওয়াইল্ড কার্ডের পক্ষে যে আর কি কোনো কিছু ক্লিক করতেছে না এমন মনে হয়। কেউ যদি 100 পয়েন্ট 110 পয়েন্ট পাইতে থাকে, তার জন্য তো আসলে চেষ্টা করার দরকার। তো আমিও মোটামুটি আর্লি ওয়াইল্ড কার্ডের পক্ষে, আসলে এই জিনিসটা আমার পছন্দ। কিন্তু আমি সেকেন্ড ওয়াইল্ড কার্ডটা আসলে আমি অনেক লেটে খেলি, যখন ডাবল গেমটা শুরু হয়। আমাদের কোয়ান্টিটিও জানতে হবে। আচ্ছা, আমি যেটা বলবো সেটা হচ্ছে শিহাব একটা ভালো কথা বলছে। যদি 2-3টে প্লেয়ার ক্লিক করতেছে না এরকম যদি হয়, তাহলে আই গেস এরকম বেটার যে সাপোজ কোনো একটা গেম উইকে -4 বা -8 নিয়ে যদি টিমটা ব্যালেন্স করে ফেলা যায়, তাহলে আই গেস ওয়াইল্ড কার্ডটা রেখে দেওয়া বেটার হয়। কারণ পরে কখন কি হবে সেটা আসলে বলা যাচ্ছে না। আর যদি এমন হয় যে হ্যাঁ মানে যাকে নিচে মোটামুটি ওভার দেন 50% হচ্ছে আমার ঠিক করতেছে না, 2 দিচ্ছে, ব্ল্যাঙ্ক দিচ্ছে, তো তখন আই গেস। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ফার্স্ট গেম গুলাতে কিন্তু ওভারঅল র্যাঙ্ক অনেক আপ ডাউন করে। সো একবার যদি ওভারঅল র্যাঙ্ক পিছিয়ে যায়, সেটা কিন্তু মেকআপ করা অনেক টাফ হয়ে যায়। সো যদি এরকম দেখা যায় যে ওভারঅল র্যাঙ্ক অনেক পিছায় আছি, তো সেটা কভার দেওয়ার জন্য আই গেস আর্লি ওয়াইল্ড কার্ড খেলা যায়। আর্লি ওয়াইল্ড কার্ডের ব্যাপারে আরেকটা যে কথা আছে, যেমন ধরো অনেকে কিন্তু টিম বানাই এই জিনিসটা মাথায় রেখে, যেমন আর্লি ওয়াইল্ড কার্ড খেলবে। আমিও যেমন এটা মাথায় রেখে টিম বানাইছিলাম। তো আমি একদম সিজনের শুরুতে যেসব প্লেয়ার স্কোয়াডে নিছি, আমি জাস্ট প্রথম 4 উইকের ফিক্সচার মানে মাথায় রেখে মানে প্লেয়ার গুলো নিছিলাম, যে 4 উইক পরে তো আমি পুরো টিম একবার চেঞ্জ করবো। এই কারণে আমার জন্য আর্লি ওয়াইল্ড কার্ড খেলাটা মোটামুটি মাস্ট ছিল। তো নতুন যারা খেলতেছে তারা যদি টিম মানে প্লেয়ারদের ফিক্সচারও ফর্মের সাথে ফিক্সচারও কনসিডার করা উচিত। যদি দেখে যে না নেক্সট 6-7 উইকে মানে 3-4 উইক পরে মানে অ্যাটলিস্ট গেম উইক 10 পর্যন্ত 15টা প্লেয়ারের মধ্যে অ্যাটলিস্ট 8-9টা প্লেয়ারের ফিক্সচার ভালো, তো সেই ক্ষেত্রে ওয়াইল্ড কার্ড ধরে রাখা যেতে পারে।
বাট যদি দেখা যায় না ফিক্সচার মানে কঠিন, সেক্ষেত্রে ওয়াইল্ড কার্ড খেলে ফেলাটা ভালো। আর ওয়াইল্ড কার্ড খেললেও এটা চিন্তা করে ওয়াইল্ড কার্ড খেলা উচিত যে নতুন যেসব মানে আমি নতুন যে টিমটা বানাচ্ছি অ্যাটলিস্ট গেম উইক 18 পর্যন্ত যাতে আমি এই টিমটা নিয়ে চলতে পারি, মানে খুব বেশি মেজর যাতে চেঞ্জ না করা লাগে। আচ্ছা, এখানে আমি সাকিব ভাইয়ের কাছে আরেকটা জিনিস জানতে চাবো যে সাপোজ আমি ওয়াইল্ড কার্ড ধরে রাখলাম, তো এখন কি আমার জন্য এটা কোনটা বেনিফিশিয়াল হবে, যে আমি -4 নিয়ে নিয়ে টিমটা আগাবো, নাকি জাস্ট আমার ট্রান্সফার হোল্ড করে দেন পরের উইকে 2টা ফ্রি ট্রান্সফার আছে তখন আমি একটা বেটার চেঞ্জ করব? ওয়েল, মাইনাস খাওয়াটা তো অসংখ্য জিনিসের উপর নির্ভর করে। মানুষজন সবসময় বলে যে এফপিএল প্রোরা টিপস দেয় যে মাইনাস খাও না, মাইনাস খাও না। তো কিন্তু আমি মানে আমার এত ধৈর্য সাধারণত হয় না। আমার যে প্লেয়ারকে আমার নিতে ইচ্ছা হয় আমি আমার তাকে সাথে সাথে নিতেই হবে। তো দামে কুলায় না, দামে কুলানোর জন্য বেশিরভাগ সময় দেখা যায় যে অ্যাটলিস্ট 2টা চেঞ্জ করতে হয়। তো মাইনাস খাওয়াটা একদিক দিয়ে ভালো, যেমন ধরো আমি এমন একটা চেঞ্জ করতে যাচ্ছি যাকে দামের কারণে নেওয়া যাচ্ছে না, যেমন সন টু স্টার্লিং করবো। তো সন টু স্টার্লিং তো ডিরেক্ট সোয়াপ করা যাবে না, অ্যাটলিস্ট একটা চেঞ্জ করতেই হবে। তো মানে এরকম যদি কোনো ব্যাপার হয় যে স্টার্লিং হুট করে অনেক ভালো ফর্মে চলে আসছে, প্রতি ম্যাচে 2-3 গোল করতেছে, এবং নেক্সট ম্যাচে ধরো তোমার ওয়েস্ট ব্রমের সাথে ম্যাচ, আমি জানি যে স্টার্লিং অ্যাটলিস্ট 2-3 গোল দিবে। তো যে আর বাংলাদেশে যে এফপিএল চ্যাম্পিয়ন ফারহান হোসেন জয়, তার কয়েকটা পডকাস্ট আমি শুনেছি, সে একটা খুব ভালো কথা বলছে যে মাইনাস খাওয়াটা ওকে যদি তুমি মাইনাস খেয়ে এমন একটা প্লেয়ার নাও যাকে তুমি ইমিডিয়েট নেক্সট উইকে ক্যাপ্টেন দিতে পারো। কারণ তুমি যদি মাইনাস মানে টিমে -4 থাকার পরও তোমার ক্যাপ্টেন যদি ক্লিক করে ওই -4 কিন্তু কভার হয়ে যায়। কিন্তু আমি স্টার্লিং কে নেওয়ার জন্য -4 খেলাম, এরপর ক্যাপ্টেন দিলাম ইংসকে, সে আমাকে দিল 2 × 4। ক্যাপ্টেন ক্লিক না করলে কিন্তু মাইনাস খাওয়াটা লাইক টিমের উপর অনেক বড় ইফেক্ট ফেলে। তো মাইনাস হিটটা না উচিত যদি আমি ক্যাপ্টেন দিতে পারবো, মানে ইজি অপোনেন্ট আছে ক্যাপ্টেন দিতে পারবো এমন কোন প্লেয়ারকে নিতে চাই। আর এই জন্য আমার মনে হয় -4 পর্যন্ত খাওয়া যেতে পারে। খুব ইমার্জেন্সি অবস্থা হয়ে গেলে -8, যেমন এই সিজনে এখন হুট করে যদি ব্রুনো ফর্মে চলে আসে, প্রতি ম্যাচে 2-3টা করে গোল খাওয়া শুরু মানে গোল দেওয়া শুরু করে, সেই ক্ষেত্রে ব্রুনোকে টিমে নেওয়ার জন্য আই গেস -8 খাওয়াটা ওকে। একটা উইক একটু আই গেস কম পয়েন্ট যাবে, বাট এরপর থেকে ভালো। বাট -8 বেশি খাওয়া কখনোই উচিত না। -12 বা 16 যদি হিট কেউ নিয়ে নেয়, মানে একদম প্রথম বছরে আমি এরকম করছিলাম, মানে যেবার প্রথম খেলছিলাম 2-3 বার -16 হিট নিচ্ছি, তো তখনই আমার র্যাঙ্ক অনেক বেশি পিছিয়ে গেছিল। এই ভুলটা করা উচিত। হ্যাঁ, তখনও মনে হয় যায় -20 এটার এমন কি, হয়তো 80-90 উঠে যাবে, -20 কভার হয়ে যাবে। বেশিরভাগ সময় দেখা যায় যে -20 নেওয়া উইকে পাই আমরা টেনে টুনে 30-40, তখন র্যাঙ্ক অনেক বেশি পিছিয়ে যায়। তো -4 নেওয়া পর্যন্ত ওকে যদি ক্যাপ্টেন ক্লিক করে, তো সেই ক্ষেত্রে সেফ ক্যাপ্টেন পিক করাটা ভালো, মানে -4 বেশি আসলে নেওয়ার পক্ষপাতী না। আচ্ছা, সো নেক্সট টপিকে আমরা যাইতে পারি, সেটা সাকিব ভাই বললো যে ক্যাপ্টেন পিক। তার আগে আমরা একটা যদি কমেন্ট নেই। সো সোহান আজ করছে যে ক্লিক অর হেল্ডার কস্তা। সো আমি সাকিব ভাইয়ের কাছে যদি জিজ্ঞেস করি। ওয়েল, আমি তো সেকেন্ড উইকে ক্লিক নিছিলাম, এখন আবার চেঞ্জ করে ফেলতে বাধ্য হয়েছি, দামে হচ্ছিল না দেখে। আমি ক্লিককেই চুজ করব, বুঝছো, কারণ সে পেনাল্টি নেয়। ব্যামফোর্ড মোস্ট প্রবাবলি পরের সিজন মানে পরের ম্যাচগুলোতে পেনাল্টি নিবে না। আর ক্লিক মোটামুটি সেন্ট্রাল রোলে খেলে, তো সে ধরো গোল বা অ্যাসিস্ট এমনিতে হয়তো 1-2টা করে পাবে, প্লাস ও যদি কোনো গোল অ্যাসিস্ট নাও পায় পেনাল্টি দিয়ে গোল করে সে পূরণ করে দিতে পারবে। আর কস্তা সেই তুলনায় আগের ম্যাচে ব্রেক দিচ্ছে, নেক্সট ম্যাচগুলো তো আরো কয়েকটা ম্যাচ আসলে দেখা লাগবে, বুঝছো। ধরো আরো 2-3টা ম্যাচ দেখে আমরা যদি দেখি যে না কস্তাই আসলে বেশি, মানে ওর অ্যাটাকিং থ্রেটটা বেশি, সেই ক্ষেত্রে হয়তো কস্তাকেই চুজ করা ভালো হবে। বাট ফর নাও আই উড পিক ক্লিক, যেহেতু পেনাল্টি ডিউটি আছে। যদি আমি কস্তা নিয়েছি তার কারণ ছিল যখন আমি এএসএম থেকে কস্তা করছি প্রাইস ছিল 5.5, এখন 5.6 হয়ে গেছে। তো ক্লিক আসলে সেম প্রাইস মনে হয় এখন পর্যন্ত বেটার, যেটা পেনাল্টি টেকা আমার মনে হয়। আর হেলার কস্তার একটা ব্যাপার আমি বলবো যে হেলার কস্তা হচ্ছে অনেক বক্সে ঢুকে, তো মানে সে যখন দুই ফ্ল্যাঙ্ক থেকে বলটা বক্সে আসে তো তখন সে আর কি মানে শুটার একটা চান্স পায়। তো এদিক দিয়ে হচ্ছে কস্তা একটা আপার হ্যান্ড পাবে। বাট ক্লিকের ব্যাপারটা ভাই যেটা বলেন যে ক্লিক হচ্ছে বিপিএস ম্যাগনেট, প্লাস সে হচ্ছে বল প্রোভাইড করতে পারবে অনেক, তো সেদিক দিয়ে কনসিস্টেন্সি হয়তো বা ক্লিকের বেশি হবে। আচ্ছা, আমরা যদি আরেকটা কোয়েশ্চেনে যাই। So was it Digne or Doherty or someone else in this price range? So প্রিমিয়াম ডিফেন্ডারের মধ্যে একটা পিক করতে বলছে, ডিনিয়ে, ডোহার্টি অর সামওয়ান এলস। সাকিব ভাই। ওয়েল, প্রিমিয়াম ডিফেন্ডারের মধ্যে ট্রেন্ট অবশ্যই রাখতে হবে। সে
ইদার সিএস দিবে বা সিএস না দিলে গোল দিবে, গোল না দিলে অ্যাসিস্ট দিবে। অ্যাটলিস্ট আগের ম্যাচে সে কিন্তু 2টা ফ্রি কিক নিছিল, যে কোনো একটা গোল হয়ে যেতেই পারত। সেম গোস ফর ডিনিয়ের সিএস পটেনশিয়াল হয়তো একটু কম, কিন্তু নেক্সট 8-9 ম্যাচ কিন্তু ফিক্সচার অনেক সহজ। প্লাস ডিনিয়ে কিন্তু আগের ম্যাচে একটা ফ্রি কিক নিয়ে পোস্টে লাগাইছে। ডোহার্টির ব্যাপারটা এখন ট্রেন্টকে টিমে রেখে ডিনিয়ে বা ডোহার্টির মধ্যে যে কোনো একজন রাখা যাবে, আনলেস মানে আমরা ডিফেন্ডার বেস্ট টিম বানাই। তো ডিনিয়ে বা ডোহার্টের মধ্যে এটা আসলে 50-50 চান্স, বাট ফিক্সচারও মোটামুটি স্পার্স আর এভারটন 2টার ফিক্সচার মোটামুটি নেক্সট 8-9 ম্যাচে ইজি। বাট আমি ডিনিয়ে নিব, যেহেতু ডিনিয়ে ফ্রি কিক নেয়, লং ফ্রি কিক গুলা নেয়, তোমার ফ্রি কিক নেয়, আর হামেস তারপর ডিসিএল ওদের ফর্মও ভালো। ডোহার্টির আরো 1-2 ম্যাচ দেখা যেতে পারে যে ডোহার্টি স্পার্স টিমে কেমন মানিয়ে নিচ্ছে। তো ফর নাও ইটস ডিনিয়ে। শিহাব? আচ্ছা, আমি আসলে ডিনিয়ে নেওয়ার পক্ষে আসলে, যদি এই দুজনের মধ্যেই হয়, অথবা আসলে আমি এই লিস্টারের ফুলব্যাক থেকে একটু দেখবো, অথবা কারণ কাজটা নিয়ে মনে হয় এক ম্যাচে গোল করছে আর কিছু দিয়ে অ্যাসিস্ট করে এরকমই। সো মানে অনেক বেশি ভালো ফর্মে আছে। আর আরেকটা অপশন হয়তো আমি চুজ করবো, জেমস নিতে পারি, আইসার চেলসির জেমস নিতে পারি হয়তো। তো আমি এক আইডিতে অলরেডি নিয়েছি, কিন্তু যদি এই 6 মিলিয়নের আশপাশে হয় তাহলে হয়তো বা ডিনিয়ার বেটার অপশন আসবে। আর ডিনিয়ার অ্যাসিস্ট পটেনশিয়াল অনেক বেশি, আসলে আগের সিজনে অনেকগুলো অ্যাসিস্ট ছিল, তো অ্যাসিস্ট পটেনশিয়াল অনেক বেশি। যদিও ইনকনসিস্টেন্ট ছিল অনেক, বাট প্রায় অ্যাসিস্ট দিত আর কি। আর এভারটনের একটা ব্যাপার আমার পছন্দ না, আসলে ওরা অনেক আর কি ছোট টিমের সাথে অনেক বেশি পয়েন্ট লুজ করে, অনেক বেশি গোল, মানে হঠাৎ হঠাৎ হচ্ছে বড় টিমের সাথে ক্লিন শিট দেবে, আবার ছোট টিমের সাথে গোল খায় বসে থাকবে। এই জিনিসটা আমার খুব বিরক্ত লাগে। যেমন হচ্ছে এই সিজনের শুরুতেই তো টটেনহামকে মনে হয় হারাই দিছে, তো এক 1 নিলে জিতছে। তো ওইরকম আসলে বড় টিম, মোটামুটি ভালো টিমগুলোর সাথে ওরা ভালো পয়েন্ট পায়, আর এটাতে ছোট টিমগুলোর সাথে পয়েন্ট হারায়। আসলে জিনিসটা আর কি একটু বাজে লাগে। আচ্ছা, আমরা নেক্সট টপিকে যাওয়ার আগে 6 টাকা দিয়ে আমি কোনো ডিফেন্ডার নিলে আমি আসলে সিএস এক্সপেক্ট করতেছি না। আই গেস সিএস দিলে ভালো, বাট আমি মেইনলি গোল আর অ্যাসিস্ট এক্সপেক্ট করতেছি। তো ডিনিয়ে প্রথম ম্যাচে একটা অ্যাসিস্ট দিছে, সিএস দিছে, গত ম্যাচেও কিন্তু একটা গোল ফ্রি কিক থেকে দিয়ে দিতেই পারতো। তো ডিনিয়ে আমার মনে হয় সিএস হয়তো না দিলেও গোল অ্যাসিস্ট দিয়ে হয়তো মানে পোষায় দিত। সো নেক্সট টপিকে যাওয়ার আগে আমরা আমাদের নতুন গেস্ট মুন্নাকে ওয়েলকাম করি। হ্যালো মুন্না। হ্যালো এভরিওয়ান। তো মুন্নার কাছে আমরা আসলে আগের টপিকে আবার ব্যাক করতে পারি, যে একজন কোয়েশ্চেন করছে ডিনিয়ে অর ডোহার্টি অর সামওয়ান এলস ইন দিস প্রাইস রেঞ্জ। তো তোর কি মনে হয়? আচ্ছা, আমার তো মনে হয় এই প্রাইস রেঞ্জে ডিনিয়ে বেস্ট অপশন। ডোহার্টি লাস্ট সিজন এবং এর আগের সিজনে ভালো করছে, তবে এই সিজনে কেন ওকে এত ভালো অপশন মনে হচ্ছে না, এটার কারণ হচ্ছে মানে স্পার্সের ব্যাক ফোর আর কি। ও আগে উইংব্যাক খেলছে, উইংব্যাকে অনেক বেশি অ্যাডভান্সড রোল প্লে করতে পারছে। আমার মনে হয় না ব্যাক ফোরে অতটা বেশি একটা ফ্রিডম পাবে অ্যাটাক করার জন্য। এই জন্য আমার কাছে মনে হচ্ছে, আর যিনি হচ্ছে ফ্রি কিকে আছে, সেট পিস নেয়, ওর ক্রসিং খুব ভালো। ওদিন একটা ক্রস বারে হিট করছিল, ফ্রি কিক, একটা জন্য গোল হয় নাই। সো ওই হিসাব করলে আমার কাছে মনে হয় যে যিনি অনেক বেটার অপশন হচ্ছে এই সিজনের জন্য। ওকে, তো আমরা যদি নেক্সট টপিকে যাই, ক্যাপ্টেন্সি পিক। তো আমি সাকিবের কাছে আসলে জানতে চাবো যে আমরা যখন একটা পার্টিকুলার গেম উইকের জন্য একজন যে কোনো একটা প্লেয়ারকে ক্যাপ্টেন পিক করবো, তো আমাদের আসলে কি কি ফ্যাক্টর আসলে দেখা উচিত? তার হোম অ্যাওয়ে ম্যাচ আছে, অথবা ফিক্সচার কেমন, অথবা ফর্ম কেমন, এরকম যদি কিছু বলেন। ক্যাপ্টেন পিক নিয়ে আসলে আমি সবসময় গ্যাম্বল করার চেষ্টা করি, কখনো কাজে লাগে না, এরপরে রিগ্রেট করি। তো ক্যাপ্টেন পিক নিয়ে আমি যে মানে বিভিন্ন ধরো যারা চ্যাম্পিয়ন হয় তাদের বিভিন্ন আর্টিকেলে পড়ছি। গত বছর যে চ্যাম্পিয়ন হলো তার 38টা গেম উইকের মধ্যে একটা অ্যানালিসিস দেখছিলাম, সে সবসময় মানে খুবই মানে সেফ ক্যাপ্টেন পিক দিচ্ছে। যেমন ধরো সালা, কেডিবি, কেন এদের মধ্যে ঘুরে ফেলে। আর ওর বেশিরভাগ ক্যাপ্টেন্সি ছিল একদম বটম 6 এর এগেইনস্টে, এবং ওর মানে 38টা গেম উইকের মধ্যে 24টা গেম উইক ক্যাপ্টেন ক্লিক করছে। তো থিং ইজ, একটা ক্যাপ্টেন্সি নিয়ে মানে একটা ডিফারেন্সিয়াল প্লেয়ার নিয়ে গ্যাম্বল করা হয়তো ওকে, বাট ক্যাপ্টেন্সি নিয়ে গ্যাম্বল করা উচিত। কারণ তোমার ক্যাপ্টেন ক্লিক করে ফেললে তোমার গেম উইক পয়েন্ট মোটামুটি ভালো, এভারেজের চেয়ে অনেক বেশি হয়ে যায়। তো ক্যাপ্টেন চয়েসের ক্ষেত্রে আমি সবসময় এই মানে যেটা মাথায় রাখা উচিত, হোম বা অ্যাওয়ে এটাতে আসলে তেমন ম্যাটার করে না। যেমন ব্রুনো, কেডিপি বা সালা, ওরা হোম বা অ্যাওয়ে সবখানে ভালো মতো পয়েন্ট দিবে। ফর্মও ম্যাটার করে না, সালা হয়তো পরপর 2 ম্যাচে গোল না দিলে অ্যাওয়েতে গিয়ে হ্যাট্রিক করে বসতে পারে।
ম্যাটার করে আসলে ফিক্সচার, মানে বটম সিক্স এর সাথে, মানে কারেন্ট সিজনের বটম সিক্স এর সাথে যদি খেলা পড়ে, তোমার মানে কেডিবি, সালা বা ব্রুনো বা ওবামেয়াং, এদের এদের কারো খেলা যদি বটম সিক্স এর এগেনস্টে থাকে, তাহলে তাদেরকে ক্যাপ্টেন দিয়ে দেওয়া, মানে এটাই সবচেয়ে বেস্ট। আমি যদি মুন্নার কাছে সেম কোয়েশ্চেন নিয়ে আসি, সেফ পিক অর গ্যাম্বল? আমার কাছে মনে হয় এটা ডিপেন্ড করে হচ্ছে গেম উইকের মানে উপর। যদি দেখা যায় একটা বিগ হিটারের মানে টপ বটম সিক্সের এগেনস্টে একটা ভালো ফিক্সচার আছে, স্পেশালি হোমে। এই সিজনে অবশ্য হোমের ব্যাপারটা আমার কাছে এত ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, কারণ ফ্যান্সরা স্টেডিয়ামে নাই। তো অন্য সিজন যদি চিন্তা করি যে হোমের একটা ফ্যাক্টর ছিল, যদি একটা অবভিয়াস অপশন থাকে তখন আসলে গ্যাম্বল করার চেয়ে সেফ পিক খেলাই বেটার। কিন্তু আবার যদি মনে হয় যে না মানে সবারই একটু ফিচারটা একটু টাফ লাগতেছে, মানে যারা হচ্ছে পপুলার ক্যাপ্টেন, তখন আসলে গ্যাম্বল করার একটা মানে প্রাইম মোমেন্ট আর কি, যে আহ, এখন আর কি করা যায়, কারণ সেফ গুলো আর কি ওদের বিগ হিটিং করা এত পসিবিলিটি নাই আর কি। শিহাব কিছু অ্যাড করতে চাস? আচ্ছা, আমি মানে সাকিব ভাইয়ের সাথে একমত এই ব্যাপারটা। কারণ হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ফিক্সচার আসলে যে বর্তমান টিমের সাথে খেলা নাকি। আর বিশেষ করে সালা হলে তো অবশ্যই এটা আমি খেলা করবো, যে টপ টিমের সাথে খেলা হবে। তো সালার ক্ষেত্রে আমি কোনো সময় টপ টিমের সাথে ক্যাপ্টেন্সি দেবো না। তো ওইরকম আর কি জিনিসটা, যে বটম টিমের সাথে খেলা নাকি। আর যদি দুই তিন জনের ভালো অপশন থাকে তখন ফর্মটাও একটু খেয়াল করবে, যে কার ফর্ম হবে বেশি, ওইভাবে ফিক্সচার আমার জন্য ফার্স্ট চয়েস। আনা ফর্ম প্লাস ধরো টিমমেটদের ফর্ম, ধরো সালার ফর্ম নাই, মানে ফিরমিনো যদি ভালো ফর্মে থাকে, সেই ক্ষেত্রে সালা ভালো পিক হতে পারে। মানে মানে ফিরমিনোরা গোল দিলে মোস্ট অফলি অ্যাসিস্ট সালাই পাবে। সো টিমের ফর্মটাও একটা কনসিডার। তো আমরা যদি আবার কমেন্ট থেকে কিছু নিতে চাই, so Asaf question করতে, Wolves have some easy fixtures ahead, so which Wolves assets should we consider now? আমি যদি মুন্নার কাছে প্রথমে যাই, আমার কাছে তো মনে হয় অবভিয়াস পিক তো হিমেনেস আছেই। তো সাথে যদি আরো কেউ অ্যাড, মানে অনেকে এখন কোডেন্স নিয়ে কথা বলতেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখন তো ওরা সেমেটোকে কিনছে। সেমেটোকে কেনার কারণে তো ট্রায়ারও এখন রাইটিং এ মেবি শিফট করবে। তো ট্রায়ারও যদি রাইটিং এ শিফট করে, ওখানে লেফট উইং স্পটের জন্য আর কি কম্পিটিশন থাকবে হচ্ছে গিয়ে নেটো আর হচ্ছে কোডেন্সের মধ্যে। সো ওইসব করলে আমার কাছে মনে হচ্ছে এখন কোডেন্সটা এত টেস্টি লুক মনে হচ্ছে না আর কি। তো ওইসব করলে আমার মনে হয় সেমেডোকে আসলে দেখা যায় আর কি ও কেমন করে, কারণ ওর তো আসলে ডিফেন্স উইক, কিন্তু অ্যাটাকিং পটেনশিয়াল আসলে খুব ভালো। আর উইং ব্যাকে ওর অ্যাটাকিং ফ্রিডম থাকবে অনেক কিছু, ডোহার্টির মতো। সো যদি ও যদি ভালো করতে পারে, তা আমার মনে হয় একটু দেখা উচিত ওকে আর কি, একটু ওয়াচ লিস্টে রাখা উচিত আর কি। আর ওইভাবে আমি আর অন্য কাউকে তেমন দেখছি না, অবভিয়াস পিকেশন ডিফেন্স থেকে নেওয়া যেতে পারে, কিন্তু ডিফেন্স আসলে একটু ওভার প্রাইস লাগছে, মানে একটু লাগে আর কি আমার কাছে সিবি গুলো। যেটা আমি একটা কোশ্চেন অ্যাড করবো আসলে, যে ইংস নাকি ডিফেন্স। ইংসেরও ফিক্সটা কিন্তু ভালো, ইজি অনেক। কারণ সামনে শুধু চেলসি একটা ম্যাচ আছে, চেলসি ম্যাচেও গোল দেওয়া উচিত। এছাড়াও আসলে মানে পুরো ফিক্সের কিন্তু অনেক ইজি। তো কারে এটা আসলে খুব বেশি আমার কাছে মানে ইংস নাকি হিমেনেস, যদি ফর্ম চিন্তা করি সাউথহ্যাম্পটনের চেয়ে হচ্ছে কি ওলস অনেক বেশি আর কি কি বলে বেশি সলিড টিম। ওরা যে কোনো টিমকে আর কি মনে হয় বিট করতে পারবে। ওই দিন সিটির সাথেও কিন্তু ম্যাচটা আমার কাছে মনে হয়েছে যে সিটি অনেক লাকি যে ওরা আসলে ওই ম্যাচে একটা বেশি গোল খায় নাই, কারণ অনেক ক্লিয়ার চান্স ছিল কোডেন্স এবং হিমেনেসের জন্য। তো আমার কাছে মনে হয় যে ও যে কোনো টিমের সাথেই হচ্ছে গিয়ে ভালো ভালো চান্স ক্রিয়েট করতে পারে। সাউথহ্যাম্পটন হচ্ছে যে ম্যাচ ভালো খেলবে ওই ম্যাচে ভালো খেলবে, কিন্তু যে ম্যাচ খারাপ খেলবে আর কি ওই ম্যাচে খুব টাফ হয়ে যাবে গোল দেওয়া আর কি। তো ওইসব করলে মনে আর হিমেনেস হচ্ছে কি ওকে নিলে আর কি ওকে ক্যাপ্টেন দেওয়ার মতো পিক না, মানে ওকে নিলে হচ্ছে অলওয়েজ একটা গোল দিবে ওরকম টাইপের পিক আর কি। কিন্তু ইংস আর কি ক্যাপ্টেন অপশন হিসেবে ইউজ করা যেতে পারে, কিন্তু ওদিকে হিমেনেস ক্যাপ্টেন অপশন লাগে না। সাকিব ভাইয়ের কাছে যদি সেম কোয়েশ্চেন নিয়ে আসি, ওয়েল সাউথহ্যাম্পটন আর ওলস দুইটার টিমের ফিক্সচার তো ভালো। তো জিমেনেজ বা ইংস, মানে কেউ যদি চায় যে আচ্ছা দুটো টিম থেকে আমি প্লেয়ার রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে একটা অপশন হতে পারে যে সাউথহ্যাম্পটন থেকে আর্মস্ট্রং আর উলস থেকে জিমেনেজ। কারণ সাউথহ্যাম্পটনের গোলে আর্মস্ট্রং এর ইনভলভমেন্ট সাধারণত বেশি থাকে। আর যদি জিমেনেজ বা ইংসের কথা বলা হয়, তাহলে আমি ইংসকে নিব। কারণ মুন্না যেটা বললো, জিমেনেজ একটার বেশি গোল কখনো দেয় না, এটা আমি একটু আগে বলতেছিলাম। মানে উলস একটা, মানে কেন জানি জিমেনেজ মানে যত বললেই ট্রেল করুক না কেন, জীবনে আমি ওকে ব্রেস দিতে দেখি নাই, হ্যাটট্রিক তো দূরের কথা। ক্যাপ্টেন যদি মাত্র 7-8 দেয় সেটা একটু লস।
আর 8.5 টাকা দিয়ে আমি একটা প্লেয়ার কিনবো, সেটা আমাকে মাত্র 7-8 করে দিবে, এটাও মানে এটা আমার কাছে অতটা লাভজনক মনে হচ্ছে না। তো আমি আসলে এই সিজন জিমেনেস বা ইংস দুইজনে একজনকেও কনসিডার করতেছি না নেওয়ার মতো, কারণ মাত্র একটা গোল দিবে বা মাঝে মাঝে 2টা গোল দিতে পারে, এটার জন্য এই দুইজন আসলে একটু বেশি ওভারপ্রাইসড হয়ে গেছে। সেই তুলনায় মিত্রোভিচ বা ব্যামফোর্ড এদের পয়েন্ট দেওয়ার সম্ভাবনা তো আরো বেশি। আচ্ছা, আমরা অ্যাজ লং অ্যাজ উই আর অন ফরওয়ার্ড টপিক, আমরা একই টপিকে দুইটা কমেন্ট নিতে পারি। সো শাদাব আজ করছে ক্যান ডিসিএল বি আ লং টার্ম পিক, আর নাফি আজ করছে যে ওয়ার্নার অর ডিসিএল। তো আমরা সাকিবের কাছেই থাকবো। না, ডিসিএল একটা লং টার্ম পিক হবে না, এটা আমি অবশ্য বলছি বেস্ট অন লাস্ট সিজন। এই সিজনে সে যদি হুট করে অনেক মানে ভালো ফর্ম পেয়ে যায় তাহলে রাখা যেতে পারে। দাম যেহেতু মাত্র 7.2, হয়তো কয়েকদিনের ভিতর মানে ফার্স্ট 7.5 হয়ে যাবে। 7.5-এ এখন পর্যন্ত যেহেতু ফিক্সচার ইজি, ওর পিছনে হামেস অনেক ভালো ফর্মে আছে, তো লং টার্ম পিক কিনা এটা এখনই বলা যাচ্ছে না। নেক্সট 5-6 উইকের জন্য আই গেস সেফ পিক। নেক্সট 5-6 উইকে যদি দেখা যায় যে ওর ফর্ম মানে পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে ডিসিএল চেঞ্জ করা যেতে পারে। এভারটন থেকে হামেস লং টার্ম পিক হবে। আর ভার্নার আর ডিসিএল এর মধ্যে আমি বলবো যে অবশ্যই ডিসিএল, কারণ পুলিসিচ, হ্যাভার্টস এর এখন পর্যন্ত তেমন কেউ ফর্মে নাই। ভার্নারও দেখি মানে যত না ওর মানে নাম্বার 9-এ খেলার কথা, তার চেয়েও বেশি উইং 8 মানে দৌড়াদৌড়ি করতেছে বেশি। দুইটা ওই তো মানে পেনাল্টি ড্র করা ছাড়া লাস্ট 2 উইকে ওর মানে তেমন কোনো ইনভলভমেন্টই তো নাই। তো পুলিসিচ, হ্যাভার্টস সবাই যদি ব্যাক করে, জিএক্স যদি মানে চেলসিতে খাপ খাওয়া নেয়, ওয়ার্নার যদি নিয়মিত গোল টোল দেওয়া শুরু করে, ও প্লাস ভার্নার তো পেনাল্টিও নিচ্ছে, এমন একটা ফরওয়ার্ড নিব যার ইভেন পেনাল্টি ডিউটি নাই, সেই রকম একটা ফরওয়ার্ডের জন্য 9.5 টাকা অনেক বেশি। মুন্না, আচ্ছা, ভার্নার আর ডিসিএল কোশ্চেন আমার কাছে সাকিব ভাই যেটা বললো, আমার কাছে মনে হচ্ছে ওইটাই আসলে ঠিকই আছে, যে আসলে ভার্নার তো এখন মানে ওর প্রাইস ট্যাগটা জাস্টিফাই করতে পারতেছে না। ওইসব চিন্তা করলে এখন ডিসিএল এ বেটার অপশন। আরেকটা কোশ্চেন কি ছিল? ডিসিএল লং টার্ম পিক হতে পারবে কিনা? আচ্ছা, ডিসিএল আমার কাছে লং টার্ম পিক হওয়ার খুবই ভালো একটা চান্স আছে, কারণ এখন তো ডিসিএল ওর যে অ্যাটাকিং যে পটেনশিয়াল, আমার কাছে মনে হচ্ছে এখন হচ্ছে কি সবকিছু কাজে লাগাতে পারতেছে। ওই দিন হচ্ছে গিয়ে অ্যাঞ্চেলোটি তার প্রেস কনফারেন্সে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে বলছিল আর কি, যে ও আর কি বলছে যে স্ট্রাইকারকে আসলে ওয়ান টাচ গোলে ইউজ টু হতে হবে। ওই দিন 3টা গোলই ডিসিএল ওয়ান টাচে দিছিল, এবং ও আর কি এখন একটু মানে ভালো ভালো পজিশন নিচ্ছে আমার কাছে মনে হয়েছে, মানে অলওয়েজ আর কি রাইট প্লেসের রাইট টাইম এখন মনে হচ্ছে। ওই চিন্তা করলে আমার কাছে মনে হচ্ছে ও আর কি অনেক ভালো করতে পারবে আর কি এই সিজনে। আর অবশ্যই ওর পিছনে হামেশ আর হচ্ছে রিচার্লিসনের সার্ভিস ওর কাজে দিবে আর কি। আর ডিসিএল এর একটা ব্যাপার হচ্ছে ফর্মে প্লে রেগুলার স্কোর করে আসলে যখন ফর্মে থাকে। যেমন লাস্ট সিজনে যখন মাঝখানে একটা পিরিয়ড ছিল তো রেগুলার স্কোর করতেছিল, পরে লকডাউনের পরে হয়তো বার স্কোর করে নেই, একদম বাজে ফর্ম ছিল, কিন্তু এর আগে একটা পিরিয়ডে রেগুলার করে স্কোর করছে। তো এই জন্য আসলে ফর্মের ভিত্তিতে আমি ডিসিএল কে নেওয়ার কথা বলবো, যদিও আমি নিতেছিলাম, টাকা হয় না। তো আমি তাও আর কি ডিসিএল আমার মনে হয় লং টার্ম পিক হতে পারে যদি যদি হঠাৎ করে ফর্ম খারাপ হয়ে যায় তখন হয়তো আমি ভাবতে পারবো। আর ডিসিএল অলরেডি ভালো লাস্ট ম্যাচে তো হ্যাটট্রিক করছে, তো ফর্মে আছে। আচ্ছা, আমরা যদি নেক্সট টপিকে চলে যাই, এবার টপিকটা হচ্ছে মিডফিল্ডার নিয়ে, মিডফিল্ডার ফরওয়ার্ড কম্বিনেশন। সো বেসিক্যালি একটা কমন ডাউট থাকে যে আমরা 3-5-2 খেলবো, অর্থাৎ 5 ম্যান মিডফিল্ড নামাবো, নাকি 3-4-3 খেলবো, অর্থাৎ 3 ম্যান ফরওয়ার্ড খেলবো, আর নাকি কোনোটাই না খেলে ডিফেন্ডার 4 ম্যান ডিফেন্স লাইন নামাবো। সো আমি যদি প্রথমে সাকিব ভাইয়ের কাছে যাই। আমি সবসময় মানে কিছু কিছু আনকনভেনশনাল ফরমেশন ছিল, অনেকেই 4টা ডিফেন্ডার খেলায়, 5টা ডিফেন্ডার খেলায়, মানে বেস্ট অন লাস্ট 2 সিজন, যেখানে তোমার ট্রেন্ট রবার্টসন, কেউ ট্রেন্ট রবার্টসন দুইটাতে ডাবল আপ করে। তো আমি সাধারণত এটা প্রেফার করি না, আমি সবসময় 3 ম্যান ডিফেন্স খেলাই। তো এটার সাথে এখন 5 ম্যান ফরওয়ার্ড নাকি 3 ম্যান ফরওয়ার্ড, না সরি 5 ম্যান মিডফিল্ড, এখন আমার কাছে মনে হচ্ছে লাস্ট সিজন আর এই সিজনেও মিডফিল্ডে অপশনটা অনেক বেশি। তোমার মিডফিল্ডে কেডিবি আছে, সন আছে, সালা আছে, ব্রুনো আছে, অবামেয়াং আছে, আর লিডসের মিডফিল্ড আছে, ক্লিক বলো, কস্তা বলো, হ্যারিসন বলো। লিডসের মিডফিল্ড থেকে আসলে 2টা মানে মিডফিল্ডার নেওয়া যায়, যেহেতু প্রাইস অনেক কম আর ওরা যথেষ্ট অ্যাটাকিং খেলতেছে। সেই তুলনায় কিন্তু আমাদের প্রিমিয়াম ফরওয়ার্ডের অপশনটা একটু কম।
মানে আগুয়েরো ইনজুর্ড, কেন তেমন একটা কনসিস্টেন্ট না। তারপর ভার্ডি তো এখন পেনাল্টি ছাড়া গোলই দেয় না, সেই তুলনায় ওই তো ভার্নার এখন পর্যন্ত ফর্মে নাই। ইংস বা জিমেনেজ এরা লং টার্মের জন্য ভালো অপশন না। তার উপর মিডফিল্ডাররা যখন গোল দিবে, মিডফিল্ডার অবভিয়াসলি গোলের পয়েন্ট বেশি পাচ্ছে, সিএস এর পয়েন্ট পাচ্ছে, গোল বেশি দিলে বোনাসও বেশি পাবে। তো এবার যেহেতু আমাদের গোল স্কোরিং, আচ্ছা আমি তো গ্রিনউডের কথা ভুলে গেছিলাম। সানচো যদি না আসে, আমার ধারণা এই সিজনে ব্রুনোর চেয়ে গ্রিনউড বেশি পয়েন্ট দিতেও পারে, কারণ গ্রিনউড ওই তো মাঠের যে কোনোখান থেকে শুট নেয়, গোল হয়ে যায়, পেনাল্টি বক্সে গিয়ে পড়ে যাবে, অ্যাসিস্ট্যান্ট পয়েন্ট দিবে। সো মিডফিল্ডের অপশনটা এত বেশি, তো আমার মনে হয় 3-5-2 খেলাটা এই সিজনের জন্য সবচেয়ে ভালো অপশন। আর হুট করে যদি দেখা যায় যে মানে প্রিমিয়াম ফরওয়ার্ডরা অনেক, মানে প্রিমিয়াম ডিফেন্ডাররা অনেক বেশি ভালো খেলতেছে, যেমন ট্রেন্ট, রবার্টসন, হয়তো দেখা যাবে ডিনিয়া, ডোহার্টি দুইজনে অনেক ভালো ফর্মে আছে, সেই ক্ষেত্রে 4-5-1 খেলা যেতে পারে। আচ্ছা, আমি সেম কোয়েশ্চেন মুন্নার কাছে নিয়ে যাব, তার সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে প্রিমিয়াম মিডফিল্ডার আসলে এখন কাকে কাকে কনসিডার করা উচিত এবং কয়জন কনসিডার করা উচিত? আচ্ছা, ওইটা আসলে আচ্ছা প্রথমে আমি ওই কোশ্চেনে ডিপেন্ড আছি ফরমেশনের উপর আর কি, কোন ফরমেশন খেলা বেটার হবে আর কি। তো আমার কাছে মনে হয় যে মিডফিল্ডে এবার অপশন বেশি। আর এটা মেইন রিজন তো এফপিএল আমরা জানি যে অলওয়েজ উইঙ্গারকে মিডফিল্ড হিসেবে কনসিডার করে। তো ওই হিসাবে দেখা যায় মানে আলটিমেটলি মিডফিল্ডে অনেক বেশি অ্যাটাকিং প্লেয়ার থাকে, যারা হচ্ছে গিয়ে বলতে গেলে মানে সেকেন্ড স্ট্রাইকার টাইপের হিসেবে কাজ করে আর কি। আমরা যদি লিভারপুলে দেখি যে ওদের হচ্ছে গিয়ে গোল বেশি আসে সালা মানে থেকে, ফিরমিনো হচ্ছে গিয়ে অত বেশি গোল দেয় না ফরওয়ার্ড হওয়ার পরেও। তো চিন্তা করলে যে এফপিএল চিন্তা করলে এবার এই সিজনে আমার কাছে মনে হচ্ছে মিডফিল্ড অপশন অনেক বেশি। আর 3-4-3ও খেলা যায়। ওই যে এখন যদি আমরা যদি তিনটা চিপ ফরওয়ার্ড নিই, লাইক মিত্রোভিচ, ব্যামফোর্ড আর আর্কেল, ডিসিএল নিতে পারি। ওই চিন্তা করলে এখানে উইলসন, হ্যাঁ উইলসনের উইলসন, কথা তো ভুলে গেছি। ক্যালাম উইলসন। তো উইলসন যদি নেই ওইদিকে আবার, তাহলে আমরা মিডফিল্ডে যে চারটা নিব, ওই চারটা কিন্তু আর বেশি টাকা ইনভেস্ট করতে পারবো আর কি। মানে প্রিমিয়াম মিডফিল্ড অপশন বেড়ে যাবে যদি আমরা তিনটা চিপ স্ট্রাইকার নিতে পারি। ওইটা একটা ভাইবল স্ট্র্যাটেজি আমার কাছে মনে হয়। আর এখন যে হারে আর কি গোল হচ্ছে দুই টিমেরই, এখন আর কি মানে 4 ম্যান ডিফেন্স ও 5 ম্যান ডিফেন্স এই এই মোমেন্টটা আর কি আমার কাছে মনে হচ্ছে যে লজিক্যাল না। যদি অনেক টিম যদি ডিফেন্সিভ সলিড হয়ে যায়, যেরকম যদি পুরো সিজনে 15-20টা মতো সিএস দেখার মতো একটা অবস্থা হয়, তখন ওই টিম থেকে ডিফেন্ডার নেওয়ার পসিবিলিটি বাড়বে। কিন্তু আপাতত হচ্ছে অ্যাটাকিং ডিফেন্ডার ছাড়া সিএস জন্য আসলে খুব ভালো কোনো টিম আপাতত নাই। ওই চিন্তা করলে 3-5-2 অথবা 3-4-3 বেটার হবে। আর প্রিমিয়াম মিডফিল্ড দিব নাকি ওইটাও ডিপেন্ড করে ফরমেশনের উপর। আমি যদি 3-5-2 খেলাই তখন হয়তো বা দুইটা বেশি টিম নিতে পারবো না, আবার যদি 3-4-3 খেলাই হয়তো তিনটা নিতে পারবো। ডিপেন্ড করে আর কি আমি কি ফরওয়ার্ডে কেমন খরচ করতেছি আর কি। আর কাকে কনসিডার করবো এরকম কষ্ট ছিল নাকি? হ্যাঁ, কাকে কাকে কনসিডার করা যায়? কাকে ওটা মানে কনসিডার করবো, আমার কাছে মনে হয় এই সিজনে দুইটা কেউ গেল, দুইটা গেম আমার মনে হচ্ছে যে এই সিজনে পেনাল্টি অনেক বেশি হবে অন্য সিজনগুলোর চেয়ে। মানে প্রত্যেক ম্যাচে এই পেনাল্টি হচ্ছে। ওই চিন্তা করলে যারা পেনাল্টিটা তাদের আসলে অনেক কনসিডার করা উচিত, অনেক ভালো হবে। তো আমি ভাবছিলাম যে হচ্ছে কেডিবি না নিয়ে স্টার্লিং নিব আর কি, একটা মানে গ্যাম্বল করার জন্য। পরে আবার মনে হচ্ছে যে কেডিবি তো সব পেনাল্টি নিবে, আর যে হারে পেনাল্টি হচ্ছে প্রত্যেক ম্যাচে, কেডিবি স্টার্লিংকে পুরো সিজন ইজিলি আউটস্কোর করবে আর কি। মানে এটা কোনো কোয়েশ্চেনই নেই, এরকম মনে হচ্ছে আর কি। তো এই চিন্তা করলে আমার কাছে মনে হচ্ছে এই সিজনে পেনাল্টি গুলো খুব ভালোভাবে পরিচয় করা হচ্ছে। যেরকম ব্রুনো আছে, এখানে অপশন আছে ব্রুনো নিব নাকি র্যাশফোর্ড নিব। তো এখানে চিন্তা করলো যে র্যাশফোর্ড খুব বেশি এক্সপ্লোসিভ, কিন্তু আবার মনে হয় যে আচ্ছা র্যাশফোর্ড যে একটা পেনাল্টি উইনও করে ব্রুনো নিবে, তো ওখানে 5.3 পয়েন্ট একটা ডিফারেন্স হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় যে কেডিবি, ব্রুনো, সালা, মানে আর কি আছে, সন, ওবামিয়াং, সবাই আসলে অভিনন্দন বসে আমার মনে হচ্ছে ওর প্রাইসটাকে জাস্টিফাই করতে পারবে না অন্য প্রিমিয়াম মিডফিল্ড গুলো আছে। এগুলো আর কি আমার কাছে মনে হচ্ছে অবভিয়াস অপশন। আর হচ্ছে গিয়ে এই পেনাল্টি টিকার গুলো আর কি আমার কাছে মনে হচ্ছে এই সিজন একটা গেম চেঞ্জিং ব্যাপার হবে আর কি পেনাল্টি টিকার গুলো নেওয়া। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে কিছু আছে যে 10.5 বা তার চেয়ে বেশি প্রাইসের রেঞ্জে টপ দুটো মিডফিল্ডার কেউ কারেন্ট ফর্ম ফিক্সচার সবকিছু মিলে আসে। ওয়েল 10.5 এর চেয়ে বেশি মিডফিল্ড, এবার মুন্না যেটা বললো আর কি যে হাই প্রাইসড মিডফিল্ডার এত বেশি হয়ে গেছে,
আমি এই সিজনের স্ট্র্যাটেজি মোটামুটি এরকম ঠিক করছিলাম, মানে লাস্ট সিজনে যেমন কেডিবি আর ব্রুনো, ওই ব্রুনো তো পরে আসছে, কেডিবি সালা নিয়ে রেখে দিচ্ছি, তারপরে ধরো বাকিদের ইচ্ছা মতো চেঞ্জ করছি। কিন্তু এই সিজনে আমার মনে হয় বেস্ট ট্যাকটিক্স হবে এরকম যে প্রিমিয়াম মিডফিল্ডার গুলো তোমার যেহেতু অপশন এত বেশি, কন্টিনিউয়াসলি সুইচ করতে হবে। তুমি হয়তো 3 উইকের জন্য বা আমরা 4 উইকের জন্য অবামেয়াং নিলাম, মানে এই যে আমি যেমন প্রথম 2 ম্যাচের জন্য অবামেয়াং নিয়েছিলাম, 3rd উইক থেকে আর্সেনাল আসলে টাফ পিকচার, তো আমি অবামেয়াং টু প্রথমে ব্রুনো করছি, এরপর আবার কেডিবির খেলা দেখে আবার ব্রুনো টু কেডিবি করছি। তো হুট করে লিভারপুলের যদি একটু ধরো ইউসিএল এর প্রেশার থাকে বা ফিক্সচার একটু কঠিন থাকে, আমি হয়তো টেম্পোরারিলি 4 বা 5 ম্যাচের জন্য সালা থেকে ব্রুনো করতে পারি বা সালা থেকে স্টার্লিং করতে পারি, আর অন্য যার ফিক্সচার বা ফর্ম ভালো থাকবে। এরপর হয়তো 4 বা 5 উইক পর আবার হয়তো চেঞ্জ করে অন্য কোথাও যাবে। ইনিস এই সিজনে তোমার প্রিমিয়াম মিডফিল্ডার কোন একটা সেট এন্ড ফরগেট করা যাবে না যে নিয়ে সারা সিজন রেখে দিল, কন্টিনিউয়াসলি চেঞ্জের মধ্যে রাখতে হবে, কারণ হুটহাট করে অন্য যে কারো ফর্ম ভালো চলে আসতে পারে। আচ্ছা, তো আমি যদি আরেকটা কমেন্ট নেই, আসলে দুইটা নিব। তো প্রথম কমেন্টটা হচ্ছে যে বেটার রিপ্লেসমেন্ট ফর ম্যাক্সিমিন, সেন্ট ম্যাক্সিমিন। আর আরেকটা কমেন্ট হচ্ছে যে জেমস গ্রিনউড জাহা হু উইল বি এ বেটার পিক ফর দ্য এন্টায়ার সিজন। সো এই দুইটা টপিকে আই গেস একসাথে কথা বলা যাবে। আমি সাকিব ভাইয়ের কাছে ছিলাম, সাকিব ভাইকে আবার জিজ্ঞেস করব। আচ্ছা, ম্যাক্সিমিনের রিপ্লেসমেন্ট অবভিয়াসলি লিডসের যে কোনো একজন। এখন হ্যারিসন বা কস্টা বা ক্লিক, মানে তিনজনের কে যে আসলে গোল দিবে বলা তো যায় না। ওদের 4 নাম্বার মিডফিল্ডারটা কে যেন, ব্যামফোর্ড ছাড়া আর কে ক্যালভিন খেলে? ফিলিপস, মিডফিল্ডার ক্যালভিন ফিলিপস খেলে। আচ্ছা, না, কেলভিন আরেকজন ফিলিপস আছে। কিন্তু নিচে খেললো। ওই যে পাবলো হার্নান্দেজ, আচ্ছা ও লাস্ট হ্যাঁ, ম্যাচে খেলে নাই, ইনজুর ছিল মনে হয়। আচ্ছা, ওকে যদি বাদও রাখি, ওর বয়স তো এমনি তো বেশি, যেহেতু সেম প্রাইস রেঞ্জে আছে হ্যারিসন, ক্লিক বা কস্টা, এই তিনজনের ভিতর যে কোনো একজন। এরা হয়তো এক উইক গেম উইক পর পর হয়তো কোনো উইক কস্তা গোল দিল, তারপর উইক হয়তো ক্লিক পেনাল্টি দিবে, পরের উইক হয়তো হ্যারি। আর আচ্ছা, এই জেমস মানে তো হামেস, রাইট? হামেস, হামেস। কারণ এবার তো আমাদের জেমস তো অনেক বেশি, ড্যানিয়েলস আছে, রিস আছে। আচ্ছা, তো হামেস গ্রিনউড জাহার মধ্যে আমার কাছে এন্টায়ার সিজনের জন্য বেস্ট পিক মনে হচ্ছে হামেস, কারণ ও একদম এভারটনের একদম সেন্ট্রাল রোলে খেলতেছে। ও সেট পিস নিবে, কর্নার নিবে, অ্যাসিস্ট করবে, গোল দিবে, সবই, ইভেন পেনাল্টিও নিতে পারে। তার আর গ্রিনউডের ব্যাপারটা হচ্ছে টিমে ব্রুনো না থাকলে গ্রিনউড মোটামুটি মাস্ট অপশন, ব্রুনো আর র্যাশফোর্ড না থাকলে। আর জাহার ফিক্সচার নেক্সট 5-6 উইকের জন্য ইজি, বাট জাহা মানে ওভারঅল একটু ইনকনসিস্টেন্ট প্লেয়ার। তো জাহা তো কখনো পয়েন্ট দিবে, কখনো পয়েন্ট দিবে না, এরকম ভাবে চলবে। লং মানে এন্টায়ার সিজনের জন্য হামেস বেস্ট পিক। আচ্ছা, মুন্না। আচ্ছা, জাহার ব্যাপারে যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা বলে আর কি, যে ক্রিস্টাল প্যালেস আসলে খুব ডিফেন্সিভ একটা টিম আর কি। ওরা নর্মালি হচ্ছে গিয়ে মানে প্রত্যেক ম্যাচে 2-3টা গোলের জন্য যাবে এরকম টিম না। যদিও এই সিজনে মানে মেনুকে 2টা দিচ্ছে, আবার এর আগের ম্যাচের মধ্যে কয়টা জিনিস আমার ঠিক মনে নেই, তবে গোল হয়েছে কয়েকটা, কয়টা হয়েছিল ফার্স্ট ম্যাচে ক্রিস্টাল প্যালেসের? 1-0 মেবি, আই গেস। 1-0, এই যে 1-0 মানে একটা দুইটা, ওদের কখনোই মনে হয় না যে একটা মানে গোল ফেস্ট মানে করার মতো ওদের আসলে অপরচুনিটি কম। ওই আচ্ছা, চিন্তা এখানে করলে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, ক্রিস্টাল প্যালেস লাস্ট সিজনে মাত্র 31টা গোল দিছিল। এটা গত বছর মানে গত ম্যাচের কমেন্ট্রিতে শুনলাম, এটা বোধহয় প্রিমিয়ার লিগের একদম ওয়ার্স্ট এভার গোল স্কোরিং রেকর্ড। মুন্না যেটা বললো আর কি। হ্যাঁ, ওইটা আর কি। এই জন্য আর কি ক্রিস্টাল প্যালেসের অ্যাটাকার আর কি আমি কখনো আর কি ট্রাস্ট করতে পারি না যে পুরা 90 মিনিটসে একটা গোলও দিবে না, মানে এরকম একটা অবস্থা আর কি। তো ওই চিন্তা করলে আমার কাছে অবশ্যই দেখতে হবে ব্যাপারটা আর কি, যে পরের ম্যাচগুলো কি করে। আপাতত ওই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মানে জাহা এখনো ট্রাস্টওয়ার্দি মনে হয় না। আর গ্রিনউড থেকে সাকিব ভাই অনেক প্রেস করলো আসলে, যেটা বললাম যে আসলে গ্রিনউড পটেনশিয়াল ওয়াইজ তো অনেক মানে হাই সিলিং আর কি প্রাইস দেওয়ার। নেক্সট ম্যাচে 2টা গোল দিলেও 2-3টা গোল দিলেও অবাক হওয়ার কিছু করার নেই। আর হামিস হচ্ছে মনে হচ্ছে অলওয়েজ কিক করবে আর কি, ওই যে থাকে না যে প্রত্যেক ম্যাচে একটা অ্যাসিস্ট অথবা গোল কিছু একটা দিয়ে যাবে। তো হামেস ওই চিন্তা করলে সিজন লং টার্ম চিন্তা করলে আমার কাছে মনে হয় যে হামেস হচ্ছে বেস্ট অপশন। আর যদি লাইক একটা গ্যাম্বল করতে হয় অথবা কোনো একটা স্পেসিফিক ফিক্সচারকে টার্গেট করে, যে এই ফিক্সচারে হচ্ছে গিয়ে কোনো একটা ডিফারেন্সিয়াল পিক নিয়ে একটা গ্যাম্বল করে অথবা ওকে মেবি ক্যাপ্টেন্সি দিয়ে র্যাঙ্ক আগায় যাওয়ার যদি চান্স থাকে, ওই চিন্তা করলে গ্রিনউড নেওয়া যায়। তবে
লং টার্ম হিসেবে এবং কনসিস্টেন্টলি পয়েন্ট দেওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয় হামিস বেস্ট অপশন। ও এন্ড আচ্ছা, জাহা তো আমি লাস্ট 3-4 বছর ধরে মানে প্রতি ট্রান্সফার উইন্ডোতেই শুনি যে জাহা নাকি আর্সেনালের সাথে লিঙ্কড। সো জাহা যে কখন প্যালেস ছেড়ে চলে যাবে এটারও আসলে কোনো ঠিক ঠিকানা নেই, চলে যেতেও পারে, বলা যায় না, কোনো এক সময় হয়তো চলে যাবে। তো জাহা এর জন্য আমার কাছে ভালো পিক মনে হয় না অ্যাটলিস্ট এই তিনজনের মধ্যে। সাকিব ভাই একটা আচ্ছা। যেটা বললো ট্রান্সফার উইন্ডো নিয়ে, যাহা দেখা যায় ট্রান্সফার উইন্ডো চলাকালীন অবস্থায় খুব ভালো ফর্মে থাকে আর কি, ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেলে ওর ফর্মও ডিপ হয়ে যায়। সেটাই। আচ্ছা, আমরা শিহাবের কাছে আচ্ছা, যাবো। শিহাব, আমার একটা কোশ্চেন আমি আগে জিজ্ঞেস করছি, ফিল ফোডেনের ব্যাপারটা কি রকম, যে ফোর্থ মিডফিল্ডার হিসেবে আমি ফিল ফোডেনকে কতটুকু ট্রাস্ট করতে পারি? আচ্ছা, ফিল সাকিব ভাই। ফোডেন হচ্ছে দেখা মানে প্রথম মানে সিটি তো একটা ম্যাচ গেল, অ্যাটলিস্ট আরো 2টা ম্যাচ দেখি। মানে পেপ গার্ডিওলা যদি এখন লাস্ট সিজনের প্যাটার্নটা ফলো করে, যেমন প্রতি প্লেয়ার 2টা ম্যাচ খেলবে, একটা ম্যাচ খেলবে না, 2টা ম্যাচ খেলবে, একটা ম্যাচ খেলবে না, এরকম প্যাটার্নে যদি চলে তাহলে সেই ক্ষেত্রে ফোডেনকে নেওয়া মাস্ট। কারণ সে 2টা ম্যাচ স্টার্ট করে একটা ম্যাচ যদি স্টার্ট নাও করে সমস্যা নেই, হয়তো 2 ম্যাচে সে অ্যাটলিস্ট গোল দিবে, অ্যাসিস্ট দিবে। যে ম্যাচে স্টার্ট করবে না ওই ম্যাচে সে 30 মিনিট খেলে একটা গোল দিয়ে দিতে পারে। মানে দাম যেহেতু মাত্র 6.5, আর সিটিতে তোমার কেডিবি আছে, স্টার্লিং আছে, ওইদিকে মাহারেজ, বার্নার্ডো সিলভা এরাও খেলতে পারে, না এত বেশি গোল হবে, ফরেন অ্যাটলিস্ট একটা গোল বা অ্যাসিস্ট তো পাবে। আমার 6.5 টাকার মিডফিল্ডার থেকে আমার তো আসলে 15-16 পয়েন্ট দরকার নেই, একটা গোল যদি পাই সেটাও অনেক। সো আমি পেপ গার্দিওলার নেক্সট 3-4টা ম্যাচ দেখবো যে আগের সিজনের প্যাটার্ন ফলো করতেছে কিনা। 2 ম্যাচ খেলা, 1 ম্যাচ সাব, এরকম প্যাটার্নে চললে ফোডেন মানে মাস্ট 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 পিক। আচ্ছা, আর সেইন্ট ম্যাক্সিমিনের রিপ্লেসমেন্ট হিসেবে ভোলভসের পোর্ডেন্স যদি আমাদের শিওর স্টার্টার হয়, মনে হয় যে পোর্ডেন্স আর নেটো যদি রোটেট করে, সেই রোটেশন যদি না হয় তাহলে আগে পোর্ডেন্স অনেক ভালো অপশন হতে পারে। বিকজ উইং থেকে যেরকম অ্যাটাক করে, ওয়েলভসের মেইন ইয়াটা হচ্ছে যে উইং থেকে ক্রস করবে, মাঝখানে হিমেনেজ আছে, হিমেনেজ হেডার দিয়ে দেবে অথবা শুট নেবে। সো পোর্ডেন্স একটা ভালো অপশন হতে পারে। এরপর আমাদের আরেকটা আছে ওয়েস্ট ব্রমের ম্যাথিয়াস পেরেরা। তো ম্যাথিয়াস ওয়েস্ট ব্রম যদিও ডিফেন্সিভলি খুবই শেকি, বাট ম্যাথিয়াস পেরেরা অ্যাটাকিং রিটার্ন কিন্তু খুবই ভালো এবং তার পটেনশিয়ালও আছে মোটামুটি অ্যাটলিস্ট একটা অ্যাসিস্ট অথবা একটা গোল দেওয়া। তো ম্যাথিয়াস পেরেরা at 6 million is a good option I guess. যদি আচ্ছা, এরপর হ্যাঁ, যদি ফর্ম ভালো থাকে, এটা তো আসলে ইউনিভার্সাল ট্রুথ। তো সবার জন্য এরপর যদি আমরা আরেকটা টপিকে যাই, যেটা হচ্ছে যে আমাদের একটা টিম সেট করবো, সেই টিমটা আসলে আমরা কত গেম উইকের কথা চিন্তা করে সেট করা উচিত। নেক্সট 4-5 গেম উইক, নাকি নেক্সট 6-7 গেম উইক, নাকি একেবারে লং টার্মের জন্য একটা টিম বানানো উচিত? তো মুন্নার কাছে আমরা জানতে চাইবো। আমার কাছে মনে হয় সিজন শুরুর দিকে আসলে খুব লং টার্ম চিন্তা না করে 3-4 গেমের দিকে ফোকাস করা উচিত। আর যখন আমরা ওয়াইল্ড কার্ড খেলবো তখন আসলে একটু লং টার্ম চিন্তা করা উচিত, যে 7-8 গেমের মধ্যে যে এই টিমটা মোটামুটি একটু স্টেবল থাকবে, যাতে একটা দুইটা চেঞ্জ করে আমি ফ্রি ট্রান্সফার ইউজ করে যাতে মোটামুটি টিমটা ঠিক রাখতে পারি। আর শুরুর দিকে আসলে তো তখন কারো কারো খেলা দেখা হয় না, কে কেমন করে জানা যায় না, তখন আসলে প্রথম 2-3টা ফিক্সচারকে টাইট করে খেললে এখন চলে গেছে অবশ্য, মানে প্রথম 2টা ফিক্সচার টাইট করে খেললে আর কি বেটার আর কি। আর ওয়াইল্ড কার্ড খেললে আমার কাছে মনে হয় যে একটু লং টার্ম চিন্তা করা উচিত। আর খুব বেশি লং টার্ম চিন্তাও করা যায় না, কারণ এফপিএল তো আসলে খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, একটা টিম কখনো কোনো ফিক্সড ইলেভেন বলতে কিছু নাই আর। তো চিন্তা করলে মোটামুটি যাতে 1-2টা ট্রান্সফার ইউজ করে, বেশি হলে -4 হিট খেয়ে মোটামুটি টিমটাকে যদি একটা মানে ফার্স্ট ইলেভেন দাঁড় করানো যায় ভালো মতে, আমার কাছে ওই চিন্তা করে একটা টিম সেট করা উচিত। সাকিব ভাই। টিম সেট করা একটু যেটা বললাম, মানে আমি তো এফপিএল এর টিম মানে একদম সিজনের শুরুতে বানিয়েছিলাম এই সেন্সে যে 3rd বা 4th উইকে আমার ওয়াইল্ড কার্ড খেলা লাগবে, যেটা খেলেও ফেলতেছি। ওয়াইল্ড কার্ডের খেলার সময় আমি প্লেয়ার গুলো নিচ্ছি এভাবে যে নেক্সট মানে ওয়াইল্ড কার্ড যেহেতু মোটামুটি একটু একটা মানে নেক্সট হতো 16 বা 17 নম্বর উইকের আগে আর কোনো ওয়াইল্ড কার্ড পাচ্ছি না। তো আমি প্লেয়ার গুলো এখন পর্যন্ত সিলেক্ট করতেছি এভাবেই ফর্মের বেসিসে, মানে সালা, ট্রেন্ট, এদের তো আর আসলে ফিক্সচার দেখবো না, এরা সালা ট্রেন্ট এর জন্য নিব। আর বাকিদেরটা নিচ্ছি ধরো তোমার অ্যাটলিস্ট 10 বা 11 গেম উইক পর্যন্ত কাদের ভালো ফিক্সচার, আর প্রতি উইকেটে পর চেঞ্জ আসতে থাকবে। তো কোনো একটা প্লেয়ার যখন আমি আমার টিমে নিব, আমি অ্যাটলিস্ট পরের 4 উইকের ফিক্সচার দেখবো। কিন্তু যদি দেখি যাচ্ছে ঠিক আছে 1 উইক ভালো বা 2 উইক ভালো, এরপর থেকে কঠিন ফিক্সচার শুরু হয়ে গেছে, আসলে তখন তাকে টিমে নেওয়ার কোনো মানে নেই। যদি তাকে পরে বাদ দিয়ে দেওয়া লাগে,
তো ওয়াইল্ড কার্ড খেলার সময় অবশ্যই অ্যাটলিস্ট নেক্সট 8-9 গেম উইক, আর টিমে কোন একটা প্লেয়ার ট্রান্সফার করার সময় অ্যাটলিস্ট নেক্সট 4 গেম উইক। কারণ নেক্সট 4 গেম উইকের ভিতর তো ওকে ছাড়াও আমার অন্যান্য ট্রান্সফার করা লাগতে পারে, হয়তো কোনো প্লেয়ারের ফর্ম চলে যাবে, ইনজুর্ড হবে বা রেড খাবে। তো এটাই আর কি। শিহাব, আচ্ছা, আনন্দের কাছে একটা কোশ্চেন। আচ্ছা। আনন্দ, ইউনাইটেডের ডিফেন্ডার নেওয়াটা কিরকম? ইউনাইটেডের ডিফেন্ডার নিয়ে আই গেস সিবি নেওয়া খুবই বাজে ডিসিশন হবে। ম্যাগুয়ার হেডে মেবি লাস্ট সিজনে অনেক আগে একটা গোল দিছিল, লিন্ডেলফের কথা বাদই দেই। আর ডিফেন্সিভলি আসলে ক্লিন শিট পাওয়ার প্রবাবিলিটি খুব একটা আমি বলবো না, মানে স্ট্যাটাসে। আর উইং ব্যাক যদি চিন্তা করি, ওয়ান বিসাকা মাইট বি এ গুড অপশন, বাট 5.5 এই প্রাইস রেঞ্জে আরো ভালো অ্যাটাকিং প্রসপেক্ট ওয়ালা ডিফেন্ডার আসলে পাওয়া যাবে। আর ওদিকে যদি আমরা দেখি আমি এখানে একটা ইউনাইটেড নিয়ে একটু ডিসকাস করবো যে ইউনাইটেডের যতদিন পর্যন্ত রাইটে একটা ভালো রিপ্লেসমেন্ট আসতেছে অথবা ভালো একটা প্লেয়ার আসতেছে, ততদিন পর্যন্ত আমি যা দেখছি যে তারা সব প্লেয়ার হচ্ছে লেফট দিয়ে থ্রু করে, এবং লেফট দিয়ে থ্রু করার ফলে কি হচ্ছে, লুকশো অনেকটা ওভারল্যাপ করতেছে। সে প্রায় হচ্ছে ওভারল্যাপ করে রাশফোর্ড ওভারল্যাপ করতেছে, তারপর বক্সে ঢুকতেছে, তারপর ক্রস করতেছে, বক্সে বল ফেলতেছে। তো শ আই গেস অ্যাসিস্ট মাঝে মাঝে পাবে, কিন্তু শয়ের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে শ অনেক ইনজুরি প্রন। সো আমি একটা ডিফেন্ডার নিলাম, ডিফেন্ডারের উপর প্রি ট্রান্সফার ইউজ করা আসলে খুবই প্যারাদায়ক হয়ে যায়। তো আই গেস ইউনাইটেডের ডিফেন্ডার না নেওয়া বেটার। আচ্ছা, ইউনাইটেড পোর্টোর কার সাথে যেন লিংকড একটা এলবি? অ্যালেক্স টেস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অ্যালেক্স যদি টেলস। আসে, টেস কিন্তু মোটামুটি লাস্ট 3 সিজনে আই গেস 50টা গোলে তার ইনভলভমেন্ট ছিল, গোল অ্যাসিস্ট মিলে 3 সিজন নাকি 2 সিজন, আমি ঠিক এটা শিওর। তো টেস যদি আসে প্লাস সে লেফট ব্যাক, সো আই গেস টেস মাইট বি গুড অপশন। আচ্ছা, এরপর যদি আমরা আবার কমেন্টে চলে যাই, এমি মার্টিনেজ গুড অপশন ফর গোলকিপার। সে তো এখন ভিলাতে খেলতেছে, তো আমি সাকিব ভাইয়ের কাছে জানতে চাবো। হ্যাঁ, অবভিয়াসলি গুড অপশন, কারণ এখন যেহেতু মানে তোমার গোলস এত বেশি হচ্ছে সিজনের শুরুতে, তো দেশে কোন গোলকিপার যে আসলে ক্লিন শিট পাবে সেটা আসলে ঠিক ঠিকানা নাই। গোলকিপারদের মেইন তোমার পয়েন্টটা আসবে সেভ পয়েন্টস দিয়ে, সেভ বেশি হলে বোনাস বেশি, পেনাল্টি ঠেকা দিলে বোনাস আরো বেশি। তো মার্টিনেজ প্রচুর সেভ দিবে, ও লাস্ট সিজনের রিস্টার্টের পর যা খেললো, আর এই তোমার প্রথম ম্যাচে তো সে পেনাল্টি ঠেকা দিচ্ছে। তো আমার মনে হয় মানে টিম মানে আমাদের যেহেতু ফরওয়ার্ড মিডফিল্ডে অনেক বেশি টাকা ঢালতে হবে, আমরা মানে ভালো 5 টাকা বা 5.5 টাকা দিয়ে গোলকিপার নেওয়াটা আসলে এটা বেশি মানে আমরা এফোর্ড করতে পারবো না। তো 4.5 টাকার গোলকিপার নিলে আমরা তো তখন অ্যাকচুয়ালি সিএসও এক্সপেক্ট করতেছি না এদের কারো কাছ থেকে, তো তখন আমরা দেখবো যে কে বেশি সেভ দিচ্ছে। তো মার্টিনেজ অবভিয়াসলি অনেক ভালো একটা পিক হবে, ইভেন ম্যাকার্থির চেয়ে ভালো পিক হবে মার্টিনেজ, ওর সেভ রেট অনেক বেশি হবে ও যদি ফর্ম ধরে রাখতে পারে। মুন্না, কিছু অ্যাড করতে চাস? আসলে এই মার্টিনেজ আসলে অনেক ভালো কিপার, মানে যা ফর্ম দিচ্ছে আমার কাছে মনে হচ্ছিল এই সিজনে মেবি লেনো স্টার্ট করবে না, মার্টিনেজ স্টার্ট করবে, কারণ ওর যে সিজন এন্ডে যা পারফরমেন্স ছিল মানে খুব ভালো ছিল আর কি। সো আমার কাছে মনে হয় ভালো খুব সেভ পয়েন্ট দিবে আর কি। আর 4.5 আসলে অবভিয়াস কেউ নাই এই সিজনে, ওই চিন্তা করলে মার্টিনেজে মেবি 4.5 এর হাইয়েস্ট পয়েন্ট দেওয়ার চান্স অনেক বেশি আর কি গোলকিপারদের মধ্যে 4.5 এর মধ্যে। মার্টিনেজ ছাড়া 4.5 এর মধ্যে তোমার মেসলিয়ার আছে, রায়ান আছে, ম্যাকার্থি আছে। এদের মধ্যে আমার পার্সোনাল বায়াস আছে মার্টিনেজের জন্য। সো আমার মনে হয় রায়ান তো সবসময় সেভ দেয়, রায়ান আর মার্টিনেজ মোটামুটি ভালোই সেভ পয়েন্ট। মেসলিয়ার কেমন খেলবে এটা এখনো ঠিক জানি না, নিউলি প্রমোটেড টিম প্লাস প্রচুর গোল খাচ্ছে, দেখা যাবে যে 4 গোল খেয়ে আরো -2 খেয়ে ফেলতেছে। আর ম্যাকার্থি তো তেমন সেভ পয়েন্টও দিচ্ছে না এখন পর্যন্ত। সো মার্টিনেজ আর রায়ান এই দুজন মোটামুটি সমানে সমানে ভালো পিক। শিহাব, কিছু বলতেছিলি? আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন করবো। আমি মাত্র ক্রিস্টাল প্যালেসের যে এই ফিক্সচার দেখলাম, নেক্সট 11টা গেম উইকে শুধু একটা টাফ ম্যাচ চেলসির সাথে, বাকি 10টা হইতেছে 2 অথবা 3 এমপিআর। তো ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার নেওয়াটা কতটা মানে সুবিধা হবে ভালো হবে, কারণ ওদের ডিফেন্সিভ রেকর্ড কিন্তু ভালো, ওরা ক্লিন শিট দেয়, আর আমাদের 4 মিলিয়নের অপশন আছে ওদের। তো এই ব্যাপারটা কিরকম? সাকিব ভাই? 4 মিলিয়নে কোনো স্টার্টার মানে ডিফেন্ডার থাকলে ওকে নেওয়া তো মাস্ট,
মানে ও ফিক্সচার ভালো থাকুক বা খারাপ থাকুক, এর নাম অবশ্যই মাস্ট। আর মিচেল, হ্যাঁ এখন পিভিএ মোস্টলি অনেক দিনের জন্যই ইনজুর্ড আউট, খুব সুর ব্যাক করতেছে না, মানে জাস্ট এটার জন্য আমি মিচেলকে টিমে নিতাম। এমন যদি হতো যে মিচেলের নেক্সট 10 ম্যাচ সবই মানে একদম ফিক্সড, এফডিআর এ লাল হয়ে আছে, তাও আমি ওকে টিমে নিতাম। কিন্তু মানে ফার্স্ট কন্ডিশন মিচেলের ফিক্সচার সোজা, সেকেন্ডলি ও মিচেল বোধহয় প্রথম ম্যাচ মানে এখন পর্যন্ত দুই ম্যাচে একটা তো ব্ল্যাঙ্ক দেয়, একটাতে ক্লিন দিচ্ছে, একটাতে অ্যাসিস্ট দিচ্ছে। তো মিচেল এখন খুবই মানে একদম মাস্ট অপশন তোমার। এখন মিচেল নামে কেউ গ্যাম্বল করে ওয়ার্ড নিতে পারে, ওয়ার্ডের দাম 4.5, বা গুয়াইটা নিতে পারে, গুয়াইটার দাম 5, কিন্তু গুয়াইটা প্রচুর সেভ পয়েন্ট দেয়। তো ক্রিস্টাল প্যালেসের একটা ডিফেন্ডার এখন নেওয়া লাগবে অ্যাটলিস্ট নেক্সট কত, অ্যাটলিস্ট গেম উইক 10 পর্যন্ত। আচ্ছা, তো আমাদের ফাইনাল টপিক আমরা চিপ নিয়ে কথা বলবো। চিপ নিয়ে কথা বলার আগে আমরা কিছু সাজেশন আছে, তো আমরা মুন্না আর সাকিব ভাইয়ের কাছে এক লাইনে এক কথা জানতে চাবো যে কি ওপিনিয়ন। তো অডিয়েন্স ক্লিক অর কস্তা ইন 5.5 মিলিয়ন। মুন্না, এক কথায়। ক্লিক ফর মি ফর পেনাল্টি। সাকিব ভাই। শিয়াব। ক্লিক, যদি আমি কষ্ট নিচ্ছি কারণ টাকা ছিল না। আর 5.5 না, 5.6 লাখ। 5.6 হয়ে প্রাইস গেছে। বাড়ছে। সো যদি পয়েন্ট এই জন্য- ওয়ানটা এফোর্ড করতে না পারলে আগে স্পোর্টেন্স নেওয়া ভালো। যদি আমি afford করতে পয়েন্ট না- 1 এর জন্য আসলে ক্লিকের জায়গায় কষ্ট নিচ্ছি। অডিয়েন্স না হলে গ্যাম্বল হবে আর কি, যে আসলে কি ও মানে খেলবে নাকি পুরো ম্যাচ, এরকম টাইপের আর কি। আচ্ছা, নেক্সট সাজেশন, হাউ অ্যাবাউট ডিসিএল এন্ড জেমস টুগেদার? শিহাব, গুড অর ব্যাড? আমি একসাথে দুজন দিব না আসলে বর্তমানে। তো আমি হয়তো জেমস দিব, একটু ওয়েট করবো দেখা। ডিসেল আসলে অনেক ভালো ফর্ম আছে, তো দুজন একজন ক্যারি হয়তো নিব, একসাথে দুজন হয়তো নিব না। সাকিব ভাই। আমি তো ওয়াইল্ড কার্ড খেলে ডিসিএল জেমস ডি নিয়ে ট্রিপল আপ করছিলাম, বাট পরে আমার বিনুট কেনার জন্য ডিসিএল কে বাদ দেওয়া লাগছে। বাট হ্যাঁ, আমার ইনিশিয়ালি প্ল্যান ছিল অ্যাটলিস্ট নেক্সট 4-5 উইকের জন্য ডিসিএল হামেস দুজনে, এরপরে ডিসিএল কে বাদ দিয়ে হয়তো অন্য কাউকে নিতাম। বাট নেক্সট অ্যাটলিস্ট গেম উইক 10 পর্যন্ত বা 8-9 পর্যন্ত ডিসিএল হামেস টুগেদার ভালো। মুন্না। গুড অপশন, কারণ হচ্ছে ওরা দুজন যদি মানে এভারটন যদি ভালো করে তাহলে দেখা যাবে আসলে দুজন থেকে অনেক পয়েন্ট এসে আর কি র্যাঙ্ক অনেক আগায় নিবে আর কি। আর যদি সেফ খেলতে হয় না, আমি যদি পয়েন্টটাকে ডিভাইড করতে চাই, তাহলে আসলে একজন নেওয়া উচিত। আমার বেটার অপশন লাগে হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় হামেশ ফর কনসিস্টেন্ট পয়েন্ট আর কি। আচ্ছা, তো এখন আমরা যদি নেক্সট টপিক, আমাদের আজকের ফাইনাল টপিকে যাই, যে চিপ ইউসেজ। আসলে আমাদের চিপ তো তিনটা আছে, ট্রিপল ক্যাপ, ফ্রি হিট আর বেঞ্চ বুস্ট, এবং তিনটা জাস্ট এক সিজনে একবার ইউজ করা যায়। সো এটা আসলে কখন ইউজ করা উচিত, এটা নিয়ে কমেন্টও আসছে যে বেঞ্চ বুস্ট আর ফ্রি হিট কখন খেলা উচিত। আই গেস ট্রিপল ক্যাপও আমরা ডিসকাস করে ফেলতে পারি। সো মুন্নার কাছে ছিলাম, আর মুন্নার কাছে ফার্স্ট শুনতে চাইবো। বেঞ্চ বুস্ট আসলে 15টা স্টার্টিং 11-এর প্লেয়ার এবং ডাবল বুস্ট সবচেয়ে বেশি ভায়াবল এটা, কারণ তখন হচ্ছে বলা যদি 15টা আমার ডাবল বুস্ট প্লেয়ার থাকে তাহলে আসলে 30টা ম্যাচ পাবো আর কি, মানে ম্যাক্সিমাইজ করার জন্য আর কি। ওইভাবে চিন্তা করলে, তো ওই চিন্তা করলে আমার কাছে মনে হয় যত ডাবল গেম যত বেশি প্লেয়ার নেওয়া যায়, এই বেঞ্চ বুস্টের পটেনশিয়াল তত বেশি বাড়ানো যায়। সবসময় ক্লিক করবে না, কিন্তু পটেনশিয়াল ওয়াইজ ডাবল গেমিং খেলার সবচেয়ে বেস্ট আর কি। আর ট্রিপল ক্যাপও সেম কথা, যে আমরা একটা প্লেয়ারের 2টা ম্যাচ পাচ্ছি, এবং 2টা যদি ইজি ফিক্সচার হয় তাহলে আরো ভালো। লাস্ট সিজনে সালা একটা ডাবল গেম ছিল, প্রথম ম্যাচে মেবি তেমন কিছু দেয় নাই, তবে সেকেন্ড গেমে একটা না 2টা গোল ছিল। তো 2টা ম্যাচ মিলে 16 or 17 পয়েন্ট এরকম কিছু একটা আসছিল। তো একটা ম্যাচে কিন্তু মানে কিছুই করে নাই, 2 পয়েন্ট দিছে, কিন্তু ওই পরের ম্যাচে একটা গোল দিয়ে একটা গোল পাস এস দিয়ে আর কি ওর একটা ভালো রিটার্ন দিছে আর কি। তো ওই চিন্তা করে ডাবল গেমকে আর কি ওরা বেশি সেন্সিবল আর কি, বেঞ্চ বুস্ট এবং ট্রিপল ক্যাপ দুইটাই। আর ফ্রি হিট যদি খেলতে হয়, ফ্রি হিট হচ্ছে গিয়ে যদি ব্ল্যাঙ্ক গেমকে খেলা যায় তাহলে ভালো হয়। যদি ব্ল্যাঙ্ক গেমে পটেনশিয়াল থাকে যে ভালো পয়েন্ট পাবো, যদি এরকম হয় যে ব্ল্যাঙ্ক গেমে কেমন পিছিয়ে আছে, 2টা ডিফেন্সিভ টিমে খেলা, এবং ক্রিস্টাল প্যালেস অথবা ধর আরেকটা ডিফেন্সিভ টিম কে হইতে পারে, তাই এরকম কোনো 2টা টিমে খেলা যারা খুবই মানে লো ব্লক খেলে, ডিফেন্স ওদের মেইন প্রায়োরিটি, গোল্ড তেমন দেয় না। তো ওই হিসেবে কিন্তু আমি কিন্তু পয়েন্ট ম্যাক্সিমাইজ করতে পারবো না ওই চিন্তা করলে। তো অনেক সময় দেখা যায় যে পটেনশিয়াল ওয়াইজ দেখতে হয় যে এই গেমটাতে যদি আমি ফ্রি হিট খেলি পিকচারটা কেমন করবে আর কি। তো চিন্তা করলে হয় ডাবল গেমিং, নাহলে ব্ল্যাঙ্ক গেমিং হচ্ছে ফ্রিটের জন্য বেস্ট অপশন। সাকিব ভাই। মুন্না যেটা বললো,
তোমার ফ্রি হিট খেলার জন্য সবচেয়ে ভালো অপশন অবশ্যই ডাবল গেম উইক, সরি ব্ল্যাঙ্ক গেম উইক। তোমার বেঞ্চ বুস্ট ডাবল গেম উইকে খেললে ভালো, কারণ লাস্টের দিকে গেম উইক 30 পরে হয়তো আমাদের ডাবল গেম উইকের ফিক্সচার আমরা জানতে পারবো, আমরা তখন ওয়াইল্ড কার্ড খেলবো, তখন হয়তো দেখা যাবে যে আমাদের 15 জনই স্টার্টিং প্লেয়ার। এখন পর্যন্ত আমার টিমে একটা গোলকিপার স্টার্ট করে না, আর একটা আমি 4.5 টাকার 2-4 টাকার ডিফেন্ডার রেখে দিচ্ছি। প্রথম দিকে আমি যদি বেঞ্চ বুস্ট খেলি তো দেখা যাবে যে আমার মানে 11 জনই স্টার্ট করতেছে, বেঞ্চের কোনো পয়েন্ট পাচ্ছি না। তো বেঞ্চ বুস্ট তো এটাই, কোন টিমের 15 জনই মোটামুটি স্টার্টিং মানে স্টার্টিং প্লেয়ার হলে আর ফিক্সচার ইজি থাকলে খেলা যায়। আর ট্রিপল ক্যাপ্টেন যেটা, এটা ডাবল গেম উইকের জন্য ট্রিপল ক্যাপ্টেন্সি রেখে দেওয়া। মুন্না যেটা বললো যে লাস্ট উইকে মানে লাস্টবার সালা যেবার 16 দিছে 2 উইক মিলে, তো সেবার মানে লিভারপুলের 2টা ওয়ে ম্যাচ দেখে 50% মানুষ ট্রিপল ক্যাপ্টেন দিয়েছিল মানেকে, 50% সালাকে। যারা সালাকে ক্যাপ্টেন দিছে তারা অনেক উঠে গেছে, যারা মানেকে ক্যাপ্টেন দিছে তারা পুরো ধসে গেছে। আমিও ধসে যাওয়ার দলে, মানে প্রথম 30 মিনিটের ভিতর খেলেই জোরে চলে গেল, দুই ম্যাচ মিলে 1 পয়েন্ট। তো ডাবল গেম উইকে এরকম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আমার এক্সপেরিয়েন্স যেটা বলে লাস্ট 3-4 বছরে মানে আমার ডাবল গেম উইকে ক্যাপ্টেন বোধহয় একটাই মাত্র ক্লিক করছে, সানচেজ একবার 25 দিছে, এছাড়া একবার ফ্যাব্রিগাস 2 গেম উইক মিলে 4 দিছে, একবার মানে 2 গেম উইক মিলে 1 দিছে, এরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর ডাবল গেম উইক যেহেতু সিজনের একদম গেম উইক 30 পরে আসে, তত দিনে দেখা যায় যে তোমার মানে ওভারঅল র্যাঙ্ক মোটামুটি একটা ফিক্সড হয়ে গেছে। দেখা যাবে যে তুমি যদি 400-500 কে এর কাছাকাছি থাকো, খুব বেশি আগাবাও না বা পিছাবাও না। আর যদি তোমার মানে ট্রিপল ক্যাপ্টেন খেলা ছাড়াই তোমার র্যাঙ্ক অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে তুমি ট্রিপল ক্যাপ্টেন বা চিপস গুলা পরে খেলার জন্য রেখে দিতে পারো। বাট প্রথম দিকে যদি র্যাঙ্ক অনেক বেশি খারাপ হয়ে যায়, যেমন আমার নিজের কথা বলি, এখন পর্যন্ত 2 উইক শেষে আমার র্যাঙ্ক 3 মিলিয়নের বাইরে, 30 লাখ, খুবই হাস্যকর অবস্থা। তো আমি ইমিডিয়েট ড্যামেজ কন্ট্রোলের জন্য মোস্ট প্রবাবলি কোন একটা চিট খুব সুন খেলে ফেলবো। আর আর্লি চিট খেলার জন্য সবচেয়ে ভালো অপশন হচ্ছে ট্রিপল ক্যাপ্টেন। এটা ক্লিক করলে ভালো, ক্লিক নাও করতে পারে, সেই ক্ষেত্রে লস। তো ক্লিক ডাবল গেম উইকে নাও করতে পারে, সেটাও একটা রিস্ক। তো ট্রিপল ক্যাপ্টেনটা আই গেস মানে বুঝে শুনে সিজনের যে কোনো টাইমে খেলে ফেলা যায়, এটা পুরাই লাকের উপর কাজ করতেছে। আর বেঞ্চ বুস্ট আর ফ্রি হিট একটু ফিক্সচার দেখে মানে ব্ল্যাঙ্ক আছে কিনা বা ডাবল গেম উইক আছে কিনা সেটা দেখে খেলা উচিত। শিহাব, আচ্ছা, আমি ভাইয়ের সাথে আসলে এগ্রি করে ব্যাপারটা যে ট্রিপল ক্যাপ আমি ডাবল গেম উইকে দেওয়ার সুবিধা পাই না। তো আমি ডাবল গেম উইকের জন্য বেঞ্চ বুস্টার রাখবো অবশ্যই, আর ব্ল্যাঙ্ক গেম উইকের জন্য অবশ্যই কাছে ফ্রি হিট রাখবো। যদিও আমি নর্মালি ফ্রি হিট নাও খেলি অনেক সময়, মানে লাস্ট সিজনের আগের সিজনে যদি সালা মনে হয় গোল দিয়েছিল 4টা একটা ব্ল্যাঙ্ক গেম উইকে, তো ওই দিন আমি খেলে নিয়েছি। ওইরকম আসলে মানে ডিপেন্ড করে আমার। তো 2টা ব্ল্যাঙ্ক গেম উইক থাকলে আমি হয়তো প্রথমটাই খেলে দিই, প্রথমটার ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে থাকি টিমটা, যে আগে 4-5 উইক আগে থেকে অ্যাডজাস্ট করি, ওইভাবে করে টিমটা সেট করি, আর এর পরের গেম ব্র্যান্ডটার মধ্যে খেলতেছে ফ্রি হিট। তো ওইভাবে আসলে এই জিনিসটা আগায় না। তো আসলে ফিক্সচার দেখাই করবো। আর এই সিজনের ক্ষেত্রে আমি করতে পারি কি যে সিঙ্গেল গেম উইকে হয়তো আমি ট্রিপল ক্যাপ খেলে দিই, কারণ যেহেতু আমার লাখ কাজ করে না, আমি কোনো সময় লাখ কাজ করি না, যে প্রেডিকশন এটা উল্টাটা হয়, তো আমি হয়তো আগেই খেলা দেবো যা হওয়ার হবে। তো ওইরকম ভাবে আগাবো আসলে, যে বেঞ্চ বুস্টটা হয়তো ডাবল গেম উইক, কিন্তু ট্রিপল ক্যাপ আগে হয়তো আমার কাছ থেকে সম্ভব না। আমারও আসলে সবার সাথে এগ্রি করি আমি যে বেঞ্চ বুস্টে এমন সময় খেলা উচিত। আর বেঞ্চ বুস্ট খেলার আগে 2টা অপশন আছে। একটা হচ্ছে যে আমি 3-4 গেম উইক ধরে প্ল্যান করতেছি যে আমি এই উইকে বেঞ্চ বুস্ট খেলবো যাতে আমরা 15টা প্লেয়ার ম্যাক্সিমাইজ করতে পারি, অথবা বেঞ্চ বুস্টের আগের গেম উইকে বেঞ্চ বুস্টের উইকে যেন আমার 15টা প্লেয়ারের ইজি ফিক্সচার থাকে। হ্যাঁ, মানে মোটামুটি যতটা পারি ম্যাক্সিমাইজ করা যায়। আরেকটা অপশন হচ্ছে যে বেঞ্চ বুস্ট খেলার আগের উইকে আমি ওয়াইল্ড কার্ড খেলে ফেললাম যাতে পরের উইকে আমার 15টা ভালো প্লেয়ার থাকে। তো এই 2টা অপশন মাথায় রেখে আমি বেঞ্চ বুস্ট খেলতে পারি। আর ট্রিপল ক্যাপের কথা আমি আসলে সবার সাথে এগ্রি করবো যে ট্রিপল ক্যাপ ডাবল গেম উইকে খেলা যা কথা, সিঙ্গেল গেম উইকে খেলার সেম কথা। ডাবল গেম উইকে খেলে হয়তো বা 2 গোল দিল, বাট সিঙ্গেল গেম উইকে একবার হ্যাট্রিক করে দিলে আসলে সিঙ্গেল গেম উইকে খেলাই বেটার হয়ে যাবে। তো ট্রিপল ক্যাপটা আসলে অনেকটাই লাক প্লাস হচ্ছে ফেভারে আসবে কিনা সেটার উপর ডিপেন্ড করতেছে। আর ফ্রি হিটটা আসলে যদি কোনো একটা ব্ল্যাঙ্ক গেম উইক আসে যে আমার 4টা-5টা প্লেয়ার খেলতেছেই না, তো তখন ব্ল্যাঙ্ক গেম খেলা যায়। অথবা মোটামুটি কোনো একটা অপশন কোনো একটা গেমকে দেখা যাচ্ছে যে আমার পরের গেম উইকে মোটামুটি ভালো অপশন, কিন্তু এই গেম উইকে হচ্ছে সবারই টাফ ফিক্সচার। তো আমি ওই এক গেম উইকের জন্য মোটামুটি ফ্রি হিট খেলে একটা ভালো টিম বানায় ফেলতে পারি। এরকম একটা চিপ ইউসেজের একটা স্ট্র্যাটেজি করা যায় আই গেস।
আচ্ছা, তো মোটামুটি আজকে অনেক অনেক ডিসকাশনই হয়ে গেছে। তো আমি ফাইনালি সবার কাছে এক এক করে জানতে চাবো যে আমাদের সবাই মোটামুটি এফপিএল ভেটেরান, অনেক সিজন থেকে খেলে আসতেছে। তো বিগিনারদের জন্য আসলে খুব ব্রিফ যদি একটা যে কোনো টিপস অ্যাডভাইস যাই হোক না কেন যদি দিতেন, সাকিব ভাই থেকে শুরু করবো। বিগিনারদের জন্য একমাত্র টিপস ভাই, আহ, আমি একদম প্রথম দিকে যা খেলতাম তখন মনের শান্তি নিয়ে খেলতাম, এখন মনের শান্তি নাই। কারণ এখন আমি গেম উইকের আগে বসে বসে ইউটিউবে অ্যাটলিস্ট 5 জনের অ্যানালিসিস দেখি, রেডিটে বসে বসে অসংখ্য মানুষের পোস্ট পড়ি, তারপর বাংলাদেশের যে চ্যাম্পিয়ন হয়েছে তার ভিডিও লাইভ দেখি বসে বসে, এবং দেখে দেখে এবার মাথা গরম হয়েছে। তো তখন লাইক মানে পুরা শুক্র শনি রবি মাথা চুলকায় যে এটা কেন করলাম না, ওটা কেন করলাম না। তো এগুলা করার চেয়ে আসলে এত রকম মানুষজনের অ্যানালিসিস করে লাভ নাই। যেটা করতে হবে 2-3 জন ফ্রেন্ড মিলে ডিসকাস করতে হবে, ডিসকাস করে এরপর খেলতে হবে। কারণ টু বি অনেস্ট আমরা কেউই ওয়ার্ল্ডে ফার্স্ট হওয়ার জন্য খেলতেছি না, এটা একদম আসলে ইম্পসিবল। আমরা খেলতেছি আমাদের নিজস্ব মিনি লিগ গুলা জিতার জন্য। আমার পার্সোনাল টার্গেট রাইদকে হারানো লিগ অফ নুকসে। রাইদ, তুই যদি দেখে থাকিস, আই এম কামিং ফর ইউ। তো এটাই আর কি বিগিনারদের জন্য টিপ হচ্ছে, মানে এত মাথা না ঘামিয়ে তোমার যেভাবে খেলতে ভালো লাগে সেভাবে খেলো, তোমার যাকে নিতে ইচ্ছা করবে তাকে নাও। মানুষজনের অমুক বেশি বেশি কি বলবো, টিপস নিতে গেলে এত চিন্তা করতে গেলে জিনিসটা ওভার কমপ্লিকেটেড হয়েছে। প্লাস নিজে বুঝে শুনে কোন একজনকে নিলাম, সে ক্লিক করলো, তখন লাইক আনন্দটা একদম অনেক বেশি। এই হচ্ছে টিপস। মুন্না। আচ্ছা, মানে সাকিব ভাই যেটা বললো আর কি, যে আসলে এত বেশি কথা শুনে লাভ নেই, নিজের গার্ডস নিয়ে আসলে কোনো কিছু করলে যেটা ওটা থেকে পয়েন্ট সবচেয়ে বেশি ভালো লাগে আর কি। তো এই জন্যই আমি বলবো আরেকটা ব্যাপার হচ্ছে, আমার কাছে মনে হয় এফপিএল এ একটু নিজের কোন টিমকে সাপোর্ট করি ওইটার উপর বেস করে কিছু না নিলে ভালো হয়। যেরকম আমি যদি একটা টিম সাপোর্ট করি, ওই টিম থেকে প্লেয়ার নিতেই হবে, অথবা এই টিম আমার রাইভাল, এই টিম থেকে প্লেয়ার নিবো না, ওরকম কিছু করলে অনেক সময় দেখা যাচ্ছে এফপিএল পয়েন্টটা কমে যায়। তারপর কোনো একটু নন বায়াসড ওয়েতে এফপিএল কে চিন্তা করতে হবে। আর চিন্তা করতে হবে হচ্ছে গিয়ে ভালো ভালো প্লেয়ার না, ভালো এফপিএল প্লেয়ার। আমার সময় অনেকে যারা নতুন আসছে তারা হচ্ছে ভালো প্লেয়ার আর ভালো এফপিএল এর মধ্যে একটু বুঝে না জিনিসটা, যে আরে এ তো ভালো প্লেয়ার, একে নিবো না কেন। তো আসলে দেখতে হবে যে আসলে কে এফপিএল এ ভালো পয়েন্ট নিবে। সো এইসব একটু দেখা উচিত আর কি, এসব নিয়ে একটু জাস্ট একটু বোঝা উচিত আর কি। এটা তো আসলে খুব এখানে বিশ্বাস করা লাগে না। এখানে একটা ভালো এক্সাম্পল হচ্ছে থিয়াগো, তারপর কান্তে, এরা কিন্তু অনেক ভালো প্লেয়ার, কিন্তু এফপিএল প্রসপেক্ট কিন্তু বলা যায় না আসলে। না আসলে এরকম কনভারসেশন আমার অনেকে হয়েছে আর কি, যে ওরা হচ্ছে একটা টিম দিছে, দোষের একটা টিম কেমন হয়, আমি বলছি ওকে সরা, তো বলছি যে আরে ও তো ভালো প্লেয়ার, ওকে কেন সরাবো। ওরা বুঝাই তো হয় জিনিসটা আসলে এফপিএল এ কে ভালো প্লেয়ার ওটা দেখা উচিত না, দেখা উচিত আসলে কে বেশি পয়েন্ট দিবে। এবং পয়েন্ট আসলে ভালো খেলার, এফপিএল আসলে ভালো খেলাকে সবসময় রিওয়ার্ড করে না, রিওয়ার্ড করে সে গোল অ্যাসিস্ট। সে গোল অ্যাসিস্ট অ্যাকচুয়ালি আমাদের কাছে বেশি ম্যাটার করে, এবং ক্লিন শিট যেটা ডিফেন্ডারের জন্য। তো ওই চিন্তা করে দেখা উচিত। আর খুব বেশি ওভার থিঙ্ক করা উচিত না কোনো কিছুকে, ওভার থিঙ্ক করতে গেলেই বেশিরভাগ সময় ঝামেলা হয় আর কি। সো যেরকম দুইটা দিয়ে 50-50 অপশন, আচ্ছা আমি একটা ভাবি যে কে ভালো হয়, আচ্ছা ঠিক আছে ওকে নিয়ে নিলাম, এইভাবে চিন্তা করা উচিত। এখন 50 অপশন নিয়ে আচ্ছা একবার ওকে নিবা, ওকে নিবা, বারবার টিম চেঞ্জ করা, যে বেশি করে ওয়াইল্ড কার্ড থাকলে, তো এত বেশি ওভার থিঙ্ক করলেই খুব বেশি আর কি জিনিসটা আর কি নিজের কাছে মেন্টালি একটা প্রেশার থাকে আর কি। একজন ভালো করলে অনেক ভালো না করে। সালা মানে নিয়ে রিসেন্টলি হয়েছে আর কি, যে গেমে সালা ভালো করছে, মানে ভালো করে নাই। তো আমার এক ফ্রেন্ড হচ্ছে গিয়ে বলতেছে এই মানে নিলাম কি অবস্থা, পরে গেমে কিন্তু কিন্তু সালা অনেক বেটার করছে আর কি। তো ওই চিন্তা করলে ও কিন্তু ও বলছিল যে ওয়ার্ল্ড কাপ খেলে মানে সালা করলে, আমি বলছি আসলে সালা মানে একজনকে নিলে হয়, এত বেশি চিন্তা না করে একজনকে নিয়ে বসে থাকেন, আমার সিনিয়র আর কি, বসে থাকেন, এত চেঞ্জ করেন না। পরে দেখা গেছে যে পরের দিন বলে আরে মানে 2 গোল দিল, ভালোই লাগছে। ব্যাপারটা সেরকম, নিজের মানে ছিল ওর নিজের পিক। আমি যদি ওই সময় বলতাম যে না সালা বেটার, সালা নিলে পরে আবার জিনিসটা কি উল্টা হইতো আর কি। আমাকে সময় নিজের চিন্তা করে খেলা উচিত, আর এফপিএল ওয়াইজ চিন্তা করা উচিত, তাইলে বেশি মজা পাওয়া যাবে আর কি। মুন্না যেটা বললা, যেমন এফপিএল এর এসব ছোটখাটো জিনিস বোঝার জন্যই আই মিন অ্যাটলিস্ট 1-2টা ফ্রেন্ডের সাথে আলাপ করা যেতে পারে। হয়তো কেউ যদি নতুন হয়, সে কোনো একটা আগে 1-2 বছর খেলছে, তাদের সাথে একটু আলাপ করবো, সে হয়তো বুঝাই দিতে পারবে যে কারা হচ্ছে এফপিএল ওয়াইজ ভালো প্লেয়ার, কারা হচ্ছে এফপিএল ওয়াইজ খারাপ, খারাপ পয়েন্ট দিবে না। আমার এক ছোট ভাই ছিল, সে গত সিজনে টিম বানিয়ে জাকাকে ক্যাপ্টেন দিছে। তো সে লাইক হ্যাঁ আর্সেনালের ক্যাপ্টেন তো জাকা, সো আমার টিমে ক্যাপ্টেন জাকা হলে ওকে ক্যাপ্টেন দিছি কারণ লিডারশিপ ভালো। তো এরকম অনেকেই মনে করে যে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দেওয়ার ব্যাপারটা, এই জিনিসগুলো 1-2 জন ফ্রেন্ডের সাথে আলাপ করে তারপর নিজের মতো খেললে আসলে মজা বেশি। তাই 100 রকম রেডিট পোস্ট, 100 রকম ইউটিউব অ্যানালাইসিস দেখাচ্ছে
শিহাব। আচ্ছা, আমি তো স্যার মুন্নার একটা পয়েন্টের সাথে একটু যোগ করতে চাই। ওভারথিঙ্ক না করা, এটা আমি অনেক বেশি করি। যেমন লাস্ট টিম কাপের সময় আমি এত বেশি ওভারথিঙ্ক করছি যে পুরো টিম মেটসে একদম গ্যাম্বলতে পড়ে গেছিলাম। তো সব হারছে একদম ম্যাচ একদম বাজে হয়ে গেল। তো এই ওভারথিঙ্কটা আসলে করাটা উচিত না। একটু কম ভাবা, মানে বেশি ভাবলে আসলে ভুল ডিসিশন আসে। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা শুরু এই নতুন নতুন খেলতেছে মাইনাস সিটটা একটু সাবধানে না, যেটা ভাই একটু আগে বলছিল যে এমন কাউকে মাইনাস সিট দিয়ে নিবো যাকে ক্যাপ্টেন দিতে পারবো, ওইরকম আসলে ওর ট্রিপ যদি হয় তখন না, আমি এটা -12 এরকম মাইনাস সিট যাতে না দেয়, এটা আমার। আচ্ছা, তো বেসিক্যালি সবাই আসলে ভালো কথাই বলছে। এটাই আসলে ফলো করা উচিত। আই গেস যারা বিগিনার এসএফবি তে যারা যারা আছেন তারা আই গেস দেখছেন আজকের শোটা। শিহাব আরেকটা কথা বলছে টিম কাপের কথা। আমি এখানে একটা স্পয়লার দিতে চাই যে টিম কাপ 2021 ইজ কামিং ভেরি সুন, সো স্টে টিউন টু এসএফবি। তো আজকে আশা করি আর কিছু বলা নাই। দ্যাটস অল ফর টুডে। Thank you for the lengthy discussion. Yet we uh, I have enjoyed so much. I guess you all have. So আজকে না বারে এখানে শেষ করি। Thank you everyone for coming.